আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তাহলে সেশনের শুরুতে চলে যাই। প্রথম কথা হলো আমরা কেন শেয়ারে আসব। আসলে পৃথিবী যত বদলাচ্ছে সব ধারণাগুলা বদলে যাচ্ছে এবং খুব দ্রুত বদলাচ্ছে। একসময় আমরা মনে করতাম অনেক ধন সম্পদ, বাড়ি গাড়ি এগুলা থাকলে বড়লোক। এখনের ধারণা হলো যার যত বেশি প্যাসিভ ইনকাম সে তত বড়লোক। আপনি বাড়ি করে আপনার গাড়ি চড়ার বা বাড়িতে থাকার দরকার নেই। আপনার ইনকাম আসে 2 লাখ টাকা, আপনি 50,000 টাকার বাড়িতে থাকেন। কিন্তু আপনি 2 কোটি টাকা ইনভেস্ট করলেন বাড়িতে, ওই বাড়ির ভাড়া হবে 30,000 টাকা। কাজে এইটা কোনো রিটার্নও না, আবার নিজের বাড়ির কিছু সমস্যা আছে। আপনি ওই জায়গা থেকেই সারা পৃথিবীতে মুভ করতে হবে। এখন দুনিয়াটা মোবাইলের যুগ। এখন বলছে তুমি ইনকাম বাড়াও, ইনকাম দিয়ে সবকিছু ভোগ করো, কিছু টাকা ক্যাপিটাল রেখে দাও যাতে কোনোদিন তোমার দুর্দিন আসে না। আমাদের আশেপাশে প্রচুর লোক আছেন যাদের অনেক টাকার সম্পদ আছে, কিন্তু এখন যদি বলেন 1 লাখ টাকা ক্যাশ বাইর করেন, সেটা পারবে না। তো এখনের যুগে বলা হয়েছে ক্যাশ অ্যাসেট, ক্যাশ লিকুইড অ্যাসেট এবং যেগুলা আপনার ইনকাম জেনারেটিং অ্যাসেট এইগুলাতে বিনিয়োগ করেন। তো এখন এইগুলোর মধ্যে বিনিয়োগ করতে গেলে একদম সেফ আইটেম হলো কি সঞ্চয়পত্র, এফডিআর এগুলা। তো সঞ্চয়পত্র এফডিআর এ যেটা হয় ফিক্সড রেট, এটা বাড়বে না কমবে না। আবার যত দেশ আগাবে, যদি একটু স্ট্রাকচার দেশ হয় তাহলে এই সঞ্চয়পত্র এফডিআর রেট 3%, 4%, 5%-এ চলে যাবে। যেমন আপনি পাশের দেশ ইন্ডিয়াতেই দেখবেন ইন্টারেস্ট রেট এত না। আমাদের দেশে কেন এত? কারণ আমাদের দেশে এখনো বাজে লোনের হার বেশি। ওই বোঝাটা বাড়তে হচ্ছে, এই জন্য লোনের ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে। যাই হোক, এটা আমরা আশা করতেছি এটা থাকবে না। তখন কিন্তু যারা আজকে সঞ্চয়পত্র এফডিআর করে আছেন তারা কিন্তু একটু বিপদে পড়বেন, কারণ রেট কমে যাবে। এবং সঞ্চয়পত্রটা কিন্তু সরকারের এক ধরনের লোন। সরকার এই টাকা নিয়ে তার বাজেট পরিচালনা করেন এবং যখন তার প্রয়োজন কমে যাবে এই লোনগুলা কমে যাবে, রেট কমে যাবে। এখন আসেন, তাইলে কোথায় বিনিয়োগ করব? তো আপনি বিনিয়োগ করার আগে চিন্তা করেন, আপনি যদি ভালো ব্যবসা করতে পারতেন তাইলে কিন্তু আপনি ব্যবসাই করতেন। কেন? কারণ ব্যবসায় হলো আপনি যদি 5টা লোকের এমপ্লয়মেন্ট দেন, 5টা লোক ইনকাম করে দিচ্ছে, আপনি ইনকাম করছেন। আপনার যদি 5,000 লোকের কোম্পানি হয় তাহলে 5,000 লোক ইনকাম করে দিচ্ছে, ওই ইনকাম আপনি পাচ্ছেন। কাজে 5,000 লোকের ইনকাম কিন্তু একা ইনকাম করে সম্ভব না। তাইলে এই জায়গাটায় বুঝতে হবে যে আমি একটা ব্যবসাতে যুক্ত হচ্ছি, এই ব্যবসার নেটওয়ার্ক যত বড় আমার ইনকাম সম্ভাবনা তত বড়। এবং এটা আজকে একটা বইয়ে পড়তেছিলাম যে ওয়ারেন বাফেট দেখলেন যদি আমাকে ধনী হতে হয় তাইলে আমাকে সুপার রিচ কোম্পানিকে ধরতে হবে। আমি যদি সুপার রিচ হতে চাই আমাকে সুপার রিচ কোম্পানি ধরে বসে থাকতে হবে। এবং তিনি তাই করছেন। দেখেন আমেরিকার যত এনলিস্টেড যত ভালো কোম্পানি আছে, সিটিএনএ, শেভরন, তারপর কোকা কোলা, এরকম বড় বড় কোম্পানির শেয়ার উনি কিনে গেছেন, শুধু কিনে গেছেন, বাজার টাজার দেখেন নাই। বাজার যত পড়ছে উনি আরো খুশি হয়ে কিনছেন। এর ফলশ্রুতিতে কি হয়েছে, এখন গত 30 বছর ধরে উনি পৃথিবীর সেরা ধনীর তালিকায়, এবং ওনার বয়স এখন 95। কাজে আপনি একটা জিনিস বুঝছেন, এই 95 বছর বয়সে কিন্তু 10টা ভালো বড় কোম্পানি চালানোর যোগ্যতা পৃথিবীতে কারো নাই। কিন্তু 10টা কোম্পানির শেয়ার কেনার যোগ্যতা আমাদের সবার আছে। কিন্তু এই রাস্তাটা দেখাইছেন আমাদেরকে ওয়ারেন বাফেট। তা আমরা দেখেন, আমি বিজনেস নিয়ে পড়ছি, বারবার বলি এই কথাটা। 5টা ব্যাংকে কাজ করেছি, বড় বড় প্রজেক্ট ফাইন্যান্সের সাথে জড়িত ছিলাম, কিন্তু নিজের ফাইন্যান্স যে এত সহজে মেনটেন করা যায় সেটা বুঝি নাই। তো সেই জায়গাটা থেকে কাজ করছি এখন, যে একদম ফেরিওয়ালার মতো, যে ভাই আসেন, বুঝেন, করলে করেন, না করলে নাই। তো এটার সাড়াটা পাচ্ছি, ভালো সাড়া পাচ্ছি। এবং যারা বুঝতেছেন তখন বলতেছেন যে ঠিকই তো, এরকম ভাবে তো আমরা চিন্তা করি নাই। আসলে আমি যে কথাগুলো বলি এগুলো আমার হৃদয় থেকে অনুধাবন করা কথা, আর বই পড়ে পাওয়া কথা। ওয়ারেন বাফেট, বেঞ্জামিন গ্রাহাম, তাদেরকে পড়ে টরে যতটুকু পেয়েছি সেইটুকুই বলি। আমি বেশি কিছু বলি না, কিন্তু আমি আস্থা নিয়ে বলি এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এই জায়গাটা ফিল করি। তো এইটাই মোটামুটি কথা। এখন আমরা যদি যাই অন্য জায়গায়, আর কি করতে পারি, আমি জমি কিনতে পারি। দেখেন, জমি একটা ভালো অ্যাসেট এবং
জমিতে কি হয়, এককালীন দাম বাড়ে, কিন্তু এটা থেকে রেগুলার কোনো ইনকাম জেনারেট হয় না। একটা জমি এবং একটা বাড়ি 2 কোটি টাকা দিয়ে করলে বড় জোর 30 থেকে 40 হাজার টাকা বাড়ি ভাড়া আসে, এটা ইনফ্লেশনের চেয়েও কম আসে। কাজে এটা আমার ভালো রিটার্ন না, বরঞ্চ এটা নেগেটিভ রিটার্ন বলা হয়। তো এই যে জায়গাগুলা, সেইখান থেকে বের হওয়ার জন্য স্বচ্ছ মাধ্যম আর কি আছে? সারা পৃথিবী জুড়ে একটা মাধ্যম আছে, এটা হলো শেয়ার। আপনি যদি নিয়মিতভাবে ভালো কিছু শেয়ারে বিনিয়োগ করেন, শেয়ার বাজারে উত্থান পতন থাকবে। কিন্তু আমি যদি বুঝে কিনি যে এটা আমার 10 লক্ষ টাকার জমি, আমি 9 লক্ষতে বেচবো না, তাইলে আপনার কিন্তু কোনো লস হওয়ার সুযোগ নাই। জমিটা যেরকম আমরা বুঝি, শেয়ারটা তার চেয়ে বোঝার জায়গা বেশি আছে। কারণ আমরা দেখতেছি যেমন স্কয়ার ফার্মা কেমন করতেছে, তার গুডউইল কেমন আছে, তার প্রোডাক্ট কেমন আছে, তার ম্যানেজমেন্ট কেমন, এগুলো ডেইলি নিউজ আসতেছে। তার চেয়ে বড় কথা হলো জমি নামজারি করা, দেখেন একটা বড় জটিল জিনিস। কিন্তু শেয়ার আজকে কিনলেন, আজকে নামজারি। জমি কিনবেন, মিনিমাম 5 লাখ টাকা জোগাড় করতে হবে, কিন্তু এখানে 50 টাকা দিয়ে শেয়ার কেনা যায়। কাজেই আমরা কিছু ব্যবসা কেনার সুযোগ পাচ্ছি, সেই সুযোগটা যদি সুযোগ হিসাবে নেই তাইলে ভালো কথা, যদি জুয়া হিসাবে নেই তাইলে ওই 5% লোক লাভ করবে, 95% লোক লস করবে। এখন আপনি যদি ওই 5%-এর মধ্যে নিজেকে বিচার করেন, তাইলে জুয়া খেলতে যাবেন, ডেইলি কেনা বেচায় যাবেন, আপনি ভালো করতে পারবেন। কিন্তু আপনি যদি ওই 95%-এর মতো হন, তাইলে কিন্তু আপনি লস করে ক্যাপিটাল হারিয়ে বের হতে হবে। এবং এটা শুধু বাংলাদেশের কাহিনী না, স্ট্রেইট গিয়ে দেখা গেছে, আমি আজকে একটা বইতে পড়তেছিলাম যে রিসার্চ হয়েছে যে ট্রেডাররা কেমন করতেছে। দেখা গেছে 70% থেকে 90% ট্রেডার লস করেন। কারণ যখন আমরা একটু ট্রেড শিখে যাই, তখন মনে করি কি ডেইলি ট্রেড করতে হবে, নিউজের ধান্দায় খুঁজতে থাকি। এখন নিউজ আসবে 200টা কোম্পানি নিয়ে, তার মধ্যে আপনি 15টা কোম্পানি চয়েস করলেন, ওই 15টার মধ্যে 2টা হিট করবে, বাকি 13টাই লস করবে। তাইলে আপনি কিন্তু এই প্রবাবিলিটির অঙ্কে গিয়ে এই ভাগ্যের উপর ছেড়ে দিয়ে লাভ করার সুযোগ নাই, আলটিমেটলি লস করতেছি। করে আমরা কি করতেছি, মার্কেটকে ধরতেছি না। এটা জেনে, এটা আজকেও যেটা যে এটা হলো একটা স্কিল, এই যে ট্রেড করা একটা স্কিল। ট্রেড করতে পারেন যদি আপনি ভালো করে বুঝেন, আর যদি বোঝেন না কিছু, তাইলে ভালো শেয়ারে বিনিয়োগ করতে পারেন, কোনো রিস্ক নেই, লং টার্ম কিনে রেখে দেন, বছর বছর ডিভিডেন্ড আসবে, সময়ের সাথে ব্যবসা যত বাড়বে আপনার ডিভিডেন্ড বাড়বে। এই হলো বেসিক কথাবার্তা। তো এইটুকুতে থাকলে পরে আমরা এখন আপনাদের কোয়েশ্চন নিব, যে কারো কি কনফিউশন আছে কিনা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি, শেয়ার বাজারে তো আমরা আগে থেকেই শুনতেছি যে ঝামেলা আছে, এবং আপনি যেভাবে বললেন তাতে লং টার্ম ইনভেস্টের জন্য ভালোই। আহ, তো এই যে আপনি যে এক্সাম্পল গুলো দিলেন, যে এফডিআর এবং ডিপিএস, ওইটাতে আমরা তো ওইখানে মনে করি যে আমাদের ক্যাপিটালটা সুরক্ষিত থাকে। যেমন এফডিআর আমি যদি করি, সেটা আমার ক্যাপিটালটা সুরক্ষিত থাকলো, আমি আফটার 5 ইয়ার্স আমি ইন্টারেস্ট যা পেলাম, প্লাস আমার ক্যাপিটালটা থাকলো। আর শেয়ার বাজারের ক্ষেত্রে কিন্তু এটা ঝুঁকির ভিতর থাকলে তখন আমরা একটু টেনশনের ভিতর পড়ে যাই, এটাই আর কি। আচ্ছা, ফাইন, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথমে কথা হলো এখানে কোনো ঝুঁকি নেই, এখানে ঝুঁকিটা হলো সময়ের। যেহেতু সময়ের সাথে যে কোনো পরিস্থিতির কারণে দাম ওঠানামা করে, আপনার দামটা পড়তে পারে, কিন্তু এর মানে ক্যাপিটাল ঝুঁকি না। যেমন মনে করেন আপনি যখন জমি কিনেন, আপনি দেখেন আমার 1 বিঘা জমি হয়েছে। আপনি যখন স্বর্ণ কিনেন, আপনি দেখেন আমার 1 ভরি স্বর্ণ আছে। যখন আপনি শেয়ার কিনবেন, তখন আপনি দেখবেন আমার 100টা স্কয়ারের শেয়ার আছে, আমার 100টা গ্রামীণ ফোনের শেয়ার আছে, আমার 100টা ব্র্যাক ব্যাংকের শেয়ার আছে। যখন আপনি শেয়ারটাকে আপনার ক্যাপিটাল মনে করবেন, দাম কমলো কি বাড়লো সেটা আপনার কোনো ঝুঁকি না। হ্যাঁ, যদি বেশি বাড়ে আপনি লাভ নেবেন, যদি না বাড়ে আপনি ফেলে রাখবেন জমির মতো করে, তাইলে কোনো ঝুঁকি নেই। সমস্যাটা কোথায় হয়, আমরা যখন শর্ট টার্ম টাকা আইনা শেয়ারে বিনিয়োগ করি। শর্ট টার্মের টাকা মিনিমাম 5 বছরের ধৈর্য না থাকলে শেয়ারে আসারই দরকার নাই। আমি এটা আমার এখানে যারা অ্যাকাউন্ট খুলতে আসেন, প্রথমে তাদেরকে এই কথাটা বলি যে যদি আপনি একটা জিনিস কিনে 5 বছর ধৈর্য ধরতে পারেন, এখন আসেন 5 বছরে কি হতে পারে। 5 বছরে একটা কোম্পানির ব্যবসা বাড়ে,
হ্যাঁ, গত 5 বছরে আমাদের শেয়ার মার্কেটে ভালো কিছু হয় নাই। কেন হয়নি? কারণ সামগ্রিক পরিস্থিতি সুযোগ ছিল না ভালো হওয়ার। প্রথম গেল করোনা, তারপর আসলো রিসেশন, তারপর আসলো রাজনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা। সবকিছু মিলে ভালো হওয়ার সুযোগ হয় নাই। আচ্ছা, ওই জায়গাটাই মেইন কথা যে আপনি বুঝতে হবে আপনার ব্যবসাটা ঠিক আছে কিনা। আপনি যদি ব্র্যাক ব্যাংকের শেয়ার কিনেন, আপনাকে দেখতে হবে ব্র্যাক ব্যাংকের ব্যবসা ঠিক আছে কিনা। দাম ওঠানামা দিয়ে আপনার অস্থির হওয়ার কোনো সুযোগ নাই এখানে। অস্থির হলে পরে আপনি লস করবেন। আর আমরা কেন লস করছি? আমরা দেখেন ভালো পোর্টফোলিওতে আপনি দেখবেন 300টা পোর্টফোলিও র্যান্ডমলি হাতে নেন বাজার থেকে, দেখেন আপনি স্কয়ার, বিএটিবিসি এটা 5 বছর ধরে রাখছে এরকম কোন লোক আছেন কিনা, দেখবেন নাই। কাজে ভালো কোম্পানি ধরে রাখতে হবে। আমি আজকে দেখতেছিলাম এই যে আপনার মাইক্রোসফটের শেয়ারের ব্যাপারটা। মাইক্রোসফটের মতো কোম্পানি 86 সাল থেকে প্রায় 2016 সাল পর্যন্ত কোনো আপ ডাউন ছিল না তেমন একটা, এক জায়গায় পড়েছিল দামটা। তারপর যে বাড়া শুরু হলো কয়েক গুণ হয়ে গেল। কারণ এখানে একটা কথা আছে, যদি আপনি ওভার প্রাইসে কিনেন স্যার ন্যায্য ন্যায্য প্রাইসে যাবে, অর্থাৎ স্যার যদি ভ্যালুহীন জিনিস আপনি কিনেন ওই ভ্যালুহীন জায়গায় যাবে। আর আপনি যদি দামি জিনিস কম দামে কিনেন নিশ্চিত তার একদিন দামে যাবে। মাঝখানে কি হচ্ছে, আপনি জমি থেকে রিটার্ন পাচ্ছেন না, কিন্তু এখান থেকে ইয়ারলি একটা রিটার্ন পান। এবং ভালো কোম্পানি দেখলে দেখা যায় যে 5 থেকে 10%, 15% রিটার্নও হয় কোনো কোনো কোম্পানিতে। কাজে এখানে নাই হওয়ার বা রিস্কের কিছু নাই, সত্যি কথা। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ। সো আসলে বিদ্যুৎ স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমি স্যারের বলতে পারবো যে অনেক বড় একজন ফ্যান। অনেক কিছু শিখেছি আমি 2014 সাল থেকে, বলা যায় অনেকটা শেয়ার মার্কেটের সাথে, এর মাঝখান থেকে বের হওয়া ঢোকা সবকিছু মিলিয়ে আর কি। আহ, আহ, একটা জিনিস বলতে পারবো যে মানে আমার এখন পর্যন্ত আমি ব্যাংকে কখনো ডিপোজিট করি নাই। তো এটাই আর কি বলা যায় যে আমার শেয়ার মার্কেটের প্রতি একটা ইয়া। কিন্তু আমার স্যারের কাছে আসলে দুইটা প্রশ্ন আছে, আমি প্রশ্নতে চলে যাই। প্রথম প্রশ্নটা হচ্ছে যেটা হয় যে লাইক আমার ক্ষেত্রে আমি যেটা বলবো যে লাইক ব্যাক ইন 2023 যখন আমাদের ওই যে ইয়াটা চলে আসলো, যে একটা প্রাইস যে ধরে দিল, আমি ইয়াটা নামটা আমার মনে পড়তেছে না, যে ওর নিচে আর প্রাইসটা পড়বে না। তো ওই সময়টাতে স্যার আসলে ফ্লোর প্রাইস, এক্স্যাক্টলি ফ্লোর প্রাইস। সো ওই টাইমটাতে আমি মোটামুটি আমি আসলে মানে আমি 2014 থেকে 16-তে ছিলাম, দেন আমি ওই টাইমটাতে আবার এন্ট্রি নেই। তো যাই হোক, ওই সময়টাতে আমার নলেজের যথেষ্ট গ্যাপ ছিল, এখনো যে খুব আছে তা না, বাট চেষ্টা করতেছি কন্টিনিউয়াসলি শেখার জন্য। তো যেটা হচ্ছে যে ওই টাইমটাতে এন্ট্রি নেওয়ার কারণে আমি আসলে যেমন একটা কথা বলি, যেমন সামিট পাওয়ারের মতো মানে কিছু ভালো শেয়ারে আমার ইনভেস্টমেন্ট ছিল। এবং আমি যেহেতু এগুলা ভালো কোম্পানি, ইভেন গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার কারণে অনেক ভালো ভালো কোম্পানি গুলাও একেবারে খুব বাজে অবস্থায় চলে গেছে। তো এইগুলাকে বলা যায় যে আমি এখনো কাইন্ড অফ এভারেজ করে করে আছি। এবং আমি একটু যদি বলি, যেমন সামিট পাওয়ার, ডরিন পাওয়ার বা যেগুলা কোম্পানির কথা বলতেছেন, এগুলার যদি ব্যাকগ্রাউন্ড হিসাব করেন দেখেন এগুলা সব হলো কুইক রেন্টাল পাওয়ার প্রজেক্ট, পাওয়ার সবকিছু। তাহলে কুইক রেন্টাল পাওয়ার প্রজেক্টের ইয়ে হলো লাইফ টাইম আছে 10 থেকে 15 বছর। এরপরে কিন্তু এগুলো অবসলিট। এইসব প্রজেক্ট থেকে সরকার যদি বিদ্যুৎ না কিনে এগুলো জিরো। কাজে যেগুলো আপনি ভালো মনে করতেছিলেন একসময় এরা ভালো ছিল, কিন্তু তাই না? ওয়ারেন বাফেট যেটা বলছেন যে এইগুলা না, উনি বলছেন যে তুমি বেসিক কোম্পানি দেখো। যেমন আপনি গ্রামীণ ফোন, আমরা অনেকে গ্রামীণ ফোন নিয়ে খুব উত্তেজিত বা অনেক এক্সাইটেড। গ্রামীণ ফোনের এনএবি কিন্তু খুব কম। আরেকটা জিনিস বুঝছেন, গ্রামীণ ফোনের এই যে যন্ত্রপাতি এগুলো যদি বিক্রি করতে যান এগুলো বিক্রি হবে না। আবার আরেকটা জিনিস হলো হাইলি টেকনোলজিক্যাল আইটেমের যে প্রতিদিন এদের আপগ্রেডেশনে থাকা লাগে, নতুন নতুন ইয়ে করতে হয়, ইনভেস্টমেন্ট করতে হয়। ফলে প্রসপেক্টিভ শেয়ার উনি বলছেন, যেমন উনি কিনছিলেন কি ওই যে কোকা-কোলা, শেভরন, যে তেল কোম্পানি, এদের সারা জ্বালানি সারা জীবন লাগবে। তারপর সিটিএন এর শেয়ার কিনছেন, যে একটা ভালো ব্যাংক চলবে। তারপর কিনেছেন উনি ওই যে রিগলি নামে একটা চুইং গাম আছে, যেটা মানুষ বাচ্চারা মুখে দিয়েই এটার স্বাদ পায়। কাজে এইসব বেসিক কোম্পানি যেগুলাতে ডেইলি মেশিনারি চেঞ্জ করা লাগে না, কেবলমাত্র মার্কেটিং দিয়েই তারা বাজার ধরে রাখছে, গুডউইল দিয়ে বাজার ধরে রাখছে, এইসব কোম্পানি ভালো।
তো যেমন আমি বলি যে ব্যাংক 57টা ব্যাংক হয়েছে, বাট 57টা ব্যাংক আমাদের দেশে দরকার ছিল না। এই যে বেশতি হয়েছে, এগুলা কিছু বন্ধ হবে, কিছু মার্জ হবে, কিছু দেউলিয়াও হবে, কিন্তু প্রথম 10টা ব্যাংক কিন্তু লাগবেই। কাজে প্রথম 10টাতে থাকেন। এখন যদি দেখেন আপনি 3 বছর 4 বছর পরে যে 10 নম্বর ব্যাংকটা 15 নম্বরে চলে গেছে, আপনি ওটা বিক্রি করে দেন। বিক্রি করে এখন যে আর 7 নম্বরে আছে তার শেয়ার কিনে ফেলেন। তো এখানে তো একটা সুবিধা, আপনি একটা জমি বেচতে গেলে মিনিমাম 1 বছর লাগে, শেয়ার বেচতে গেলে তো মুখের কথা, একটা জাস্ট ফোন কল লাগে, অথবা এখন তো অ্যাপসেই করা যাচ্ছে। কাজে অনেক সুবিধা আছে, কিন্তু আমরা মনে করি যে আমার এই চয়েসটা মনে হয় ভালো হলো, সেটা আসলে বেসিক্যালি বুঝে কিনতে হবে, ওই জায়গাটাতে আমাদের গ্যাপ আছে। স্যার, সো থ্যাংক ইউ সো মাচ স্যার, আসলে মানে এত এত নলেজ স্যার আপনার সাথে। তো আমার স্যার এখন আমার মেইনলি কোশ্চেনটা ছিল হচ্ছে, জি। তো স্যার আপনি তো বুঝতে পারছেন আর কি যে আমি ওই টাইমটাতে মানে বেশ কিছু ইনভেস্টমেন্ট করে ফেলছি, তো স্টিল ডেফিনেটলি আমার ওই লস গুলো এখনো রিকভার হয় নাই। তো এখন আসলে কি স্যার আমি আমি আসলে আমার আমার একটা চিন্তা ভাবনা আছে যে আই ওয়াজ থিঙ্কিং লাইক যেটা হয়েছে বাংলাদেশে, যে যখন মার্কেট ফল করে ভালো শেয়ার গুলো ফল করে, আবার যখন মার্কেট আপ করে খারাপ শেয়ার গুলো লিটারালি আপ করতেছে, মানে আনবিলিভেবল। আই মিন আই ক্যান্ট ইভেন আন্ডারস্ট্যান্ড লাইক হাউ কুড দিস ইভেন হ্যাপেন। তো সেই ধারণা থেকে আমি মানে জাস্ট আমার ইয়া থেকে স্যার আপনার সাথে শেয়ার করতে চাই যে আমি আসলে ওই আশায় আছি যে ইনশাল্লাহ যদি কোনো একদিন মার্কেট 6000 অ্যাটলিস্ট ক্রস করে, আই বিলিভ আমার এখন এভারেজ করে যা আছে এটা হোপফুলি অ্যাটলিস্ট সমান সমান হয়ে যাবে। তো স্যার এখন আসলে কি শিবলি ভাই, আমি বলি 6000টা মার্কেট 8000ই ক্রস করবে, বাট কবে আই করবে বিলিভ সো স্যার, সেটা বলা যাবে না। আরেকটা জিনিস আমি বলি, আপনি যে কথাটা বলছেন যে ভালো শেয়ার ওঠে খারাপ শেয়ারও ওঠে, এটা কিন্তু সারা পৃথিবীতে হয়। এবং এটা একটা বইয়ে পাইলাম যে বলছে জোয়ার আসলে শুধু ছোট নৌকায় উপরে ভাসে না, বড় নৌকাও ভাসে, কিন্তু বড় নৌকা কম ভাসে, ছোট নৌকাগুলো তাড়াতাড়ি ভাসে, তাড়াতাড়ি নড়াচড়া করে। তো মার্কেটে কেন ছোটগুলার শেয়ার কম, যাদের তাদেরটাই বেশি মুভমেন্ট হয় কেন? কারণ গ্যামলাররা এগুলাতে ডিল করে মজা পায়। কারণ এখানে তো মালিক পক্ষেরও যোগ সাজস লাগে গ্যামলিং করতে। স্কয়ার ফার্মার মালিক পক্ষ গ্যামলিং এ যাবে না, ব্র্যাক ব্যাংকের মালিক পক্ষ গ্যামলিং এ যাবে না। কাজে এগুলা নিয়ে গ্যামলিং হবে না, এবং ফান্ডামেন্টাল শেয়ার বাজারের সাথে মুভমেন্ট হবে না। দুইটা সুবিধা, একটা হলো তেমন বাড়বে না, এটা আপনার অসুবিধা। আর তার যেটা হলো মার্জিন অফ সেফটি, অর্থাৎ আমার ক্যাপিটালটা সুরক্ষিত থাকবে। এই ক্যাপিটাল সুরক্ষাটার জন্য আপনাকে ফান্ডামেন্টাল শেয়ারই থাকতে হবে। বাজার ঘুরলে ভালো শেয়ার ঘুরবে, তবে ওইভাবে না ঘুরলেও আপনি লাভে থাকবেন। প্লাস হইলো 10 বছর আপনি ঘুরলো না, আপনি 10 বছরে, যেমন মনে করেন স্কয়ার দিয়ে বলি, 10 টাকা করে ডিভিডেন্ড পেলে 100 টাকা তো 10 বছরে পেয়ে গেছে। তাইলে এখন যদি মার্কেট নাও ঘুরে আপনি কিন্তু হতাশায় ভুগবেন না, কিন্তু বাজে শেয়ার 10 বছর ন ডিভিডেন্ড আপনি পাইলেন কি? ওই জায়গায় বুঝতে হবে আর কি। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আরেকটা জিনিস হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের তো আর ওই যে ইউএস এর মতো ইয়া নাই, ওই যে কতগুলা ওরা যেটা বলে আর কি, ওদের একটা কিছু শেয়ার আছে যেটা ওরা সবসময় এগুলা একটা ভালো একটা ইয়াতে থাকে। তো আমাদের দেশে তো আমরা আমরা নিজেরাই বানাই নিচ্ছি যে ব্লু চিপ শেয়ার আমরা বলে নিচ্ছি, স্টিল আসলে এগুলোর কোনো ওরকম অথেন্টিসিটি নাই। তো ওই জায়গা থেকে আসলে এই জায়গাটায় শিবলি ভাই আমি দ্বিমত করি। ব্লু চিপ শেয়ার আসছে, হয়তো 350 কোম্পানিতে 20টা ব্লু চিপ শেয়ার আছে। আমাদের কিন্তু 20টার মধ্যে থাকলেই চলে, এর বেশি দরকার নাই। কিন্তু যেটা সমস্যা হয়েছে কি, আমরা কেউ ওই যে আমাদের মেইন জাতিগত সমস্যা হলো আমাদের ধৈর্য নাই। যখন আমি দেখি স্কয়ার ফার্মা ধরে রেখে দাম বাড়তেছে না, কিন্তু একটা বাজে কোম্পানি বেড়ে যাচ্ছে, তখন আমি সাথে সাথে বেচে দিই, ওইটাতে চলে যাই। আবার ডিভিডেন্ডের পরে যখন একটু কারেকশন হয়, তখন বলি আচ্ছা এটা বেচে দিই, পরেরটা কিনবো না। তো আবার একটু লাভ হইলে বলে বেচে দিই, 2 টাকা দা লাভ পাইছি, আচ্ছা পরে যদি কমে কিনবো না। তো এই জায়গাগুলো আমাদের একটু মানে সমস্যা আছে। আরেকটা কেন হয়েছে এটাও বলি, শেয়ার মার্কেটটা বাংলাদেশে মুভ করছে একমাত্র ব্রোকারেজ হাউস দিয়ে, আর কোনো অথরিটি শেয়ার মার্কেটের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে না। আর যখন আমি ব্রোকারেজ হাউস দিয়ে মুভ করছি, আমি ব্রোকারেজ হাউস তার কমিশনের চিন্তা আগে করছে, কাজে আমাদেরকে প্ররোচিত করছে বেশি করে ট্রিট করার জন্য। আপনাকে বিনিয়োগকারী বানাতে গেলে তো তার তো ডিভিডেন্ড আসবে না, কিন্তু আমি একটা অন্যভাবে চিন্তা করি যে আমি 1 লাখ অ্যাকাউন্ট খুলবো, প্রত্যেকের কাছ থেকে বছরে 500 টাকা পাইলেই তো অনেক টাকা।
কাজে এখানে সুযোগটা ছিল অনেক, বাট ওই যে বেশি ট্রেডিং শিখাইতে গিয়া আমরা লসের পাল্লায় পড়ছি এবং বাজারটা নেগেটিভ ইমেজ তৈরি করছি। জি স্যার, ওই যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যেমন স্যার ওই যে ইউএসএ তে যেমন আমরা বলি S&P 500, S&P 500 বলে কি তাদের কিন্তু একবারে লিগালাইজ সবকিছু। তা আমাদের দেশে কিন্তু স্যার যেমন ধরেন অ্যাবসলিউটলি, যেমন কিছু শেয়ার না বলে না, স্কয়ার ফার্মা, লাফার চলছে, এরকম বেশ কিছু শেয়ার আছে। আমি এখন যেটাতে এখন আল্লাহর রহমতে আস্তে আস্তে এন্ট্রি করা শুরু করতেছি, আস্তে আস্তে মুভ করার ট্রাই করতেছি, যেটা ডেফিনেটলি এর পিছনে আপনার অবদান অনেক বেশি। তো স্যার এখন মানে আমাদের রেগুলেটরি কি আসলে ওরকম কিছু করা উচিত না, যে যে এই শেয়ার গুলো আসলে দিজ আর ইনভেস্টেবল শেয়ারস, যেহেতু আমাদের এখানকার মূল আছে তো এই যে সেটা নিয়ে একটু। না না আছে তো, আপনাদের তো 500 প্রত্যেকে হবে, আমাদের এনলিস্টমেন্টই তো 381টা শেয়ার, সেখানে ডিএসসি 30 যে লিস্টটা আছে ওইখান থেকে তো আপনি 10-15টা শেয়ার পাইতেই পারেন। ডিএসসি 30 কিন্তু একদম বাজে শেয়ার নাই এখানে, এগুলো ভালোই আছে, এবং ওইখান থেকে আপনি চয়েস করেন যে আপনার ওই যে প্রথম কথা হলো আমার পছন্দ কোনগুলো, আমি চিনি কাদেরকে। কাজে আপনি দেখেন এর আছে, আমি তো আছি ভাই, আমি তো 3 লাখ টাকা একটা পোর্টফোলিও আমার মেয়ের জন্য রেখে দিছি, মেয়ের বিয়ের জন্য। আমি 3 লাখ টাকা এই গত 12 বছরে 5.5 লাখ টাকা শুধু ডিভিডেন্ডই পাইছি। এখনো এই খারাপ মার্কেটে 7.5 লাখ 8 লাখ টাকা আছে এটা। তো এখানে নেগেটিভ অত কিছু না, আসলে আমরা ওইভাবে ধৈর্য ধরতে পারি না, সেটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। এই জন্য ওই শেয়ারটা কি বলবেন আমাদের একটু? হ্যাঁ, আমার একটা অনুরোধ সবার প্রতি যে 2টা অ্যাকাউন্ট রাখেন, একটাতে মাসে মাসে ডিপিএস এর মতো কিনে যান, আজীবন কিনে যান, শেয়ার সংখ্যা বাড়ান। আপনি 15 বছরে 20 বছরে 3 লাখ শেয়ার কিনেন, 3 লাখ শেয়ার এক সময় দাঁড়ায় যাবে 7 লাখ 8 লাখ 10 লাখ শেয়ারে, বছরে 20 লাখ টাকা ডিভিডেন্ড আসবে। এটার চেয়ে বিকল্প আর কোনো অ্যাসেট আমি দেখি না। আরেকটা অ্যাকাউন্টে আপনি ট্রেড করলে করেন, কেনা বেচা করেন, যে কোনো শেয়ার কিনেন, কিন্তু একটাই কথা, যদি লাভে করেন কেনা বেচা করে লাভের অংশটা তুলে নিবেন, নাইলে রিইনভেস্ট করবেন, মার্কেট খারাপ হবে, পুরা টাকা সদ্য চলে যাবে, যেটা আমি ব্যক্তিগতভাবে দেখেছি অভিজ্ঞতা থেকে। আচ্ছা আচ্ছা শিবলি ভাই, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, আম ডান দেখছি অলরেডি একদম কমপ্লিট করছে। কথা বলার আছে এবং আপনাকে দিয়ে আমার সবাইকেই বলার আছে। আমরা কিন্তু সবসময় কি মানে এক্সকিউজ দেওয়াটা পছন্দ করি, যে আমরা যেমন আমাদের এই যে ইনভেস্টলাই প্ল্যাটফর্ম, এটা দেওয়ার আগে আমরা মনে করছিলাম যে এরকম কিছু তো সরকারের করা উচিত, যে সরকার এমন একটা জায়গা করতে পারতো যেখান থেকে যারা নতুন, কারণ আমরা অনেকেই আছে যে আমরা কিন্তু একজন অনেকজনের কথা শুনে শেয়ার মার্কেটে আসি, আমরা কিন্তু প্রপার নলেজ নিয়েও আসি না বা নিজে থেকেও জানতে চাই না। তো সেই ক্ষেত্রে আমরা মনে করছিলাম যে এখানে যদি ওরা এরকম একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করতো যেখান থেকে অ্যাওয়ারনেসও ক্রিয়েট করতো, এগুলো আমরা করবো কেন? সরকারের করা উচিত, কারণ সরকার তো এখানে ইনভেস্টর নিয়ে আসছে, একটা ভালো কোম্পানি চিনতে হবে কি করে, এগুলো জানাবে, সরকারের করা উচিত। যেহেতু সরকার করে নাই, সেহেতু আমাদের মতো প্ল্যাটফর্ম দুই একটা তৈরি হচ্ছে, এটা আমাদের উপকার হচ্ছে এবং আমরা এটা চাচ্ছি যে আরেকটা বড় করতে। এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে, আপনি বলতেই পারেন যে মানে বাংলাদেশ সরকার তো বলতে পারতো এই 50টা কোম্পানি ভালো, এটা তো মানে সরকারের তো রেসপন্সিবিলিটি এখানে ডিরেক্ট বলার না যে এই 10টা কোম্পানি ভালো, 15টা কোম্পানি ভালো। রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আমার, যে আমি একটা কোম্পানি চেনার ক্ষেত্রে কোনগুলো দরকার, সেগুলো ডিএসসি ওয়েবসাইটে সবকিছু দেওয়া আছে। আপনার একটা অ্যানুয়াল রিপোর্ট বের করেন, সব দেওয়া আছে, কোয়ার্টারলি যে রিপোর্ট গুলো আছে সব দেওয়া আছে, বাট আমরা এগুলো জানি না, আমরা এগুলো দেখি না। এটা কার রেসপন্সিবিলিটি ভাই? এটা আমাদের রেসপন্সিবিলিটি, যে আমরা একটা কোম্পানিকে দেখতে হবে। আপনি একটু আগেই বললেন সাইফ পাওয়ার, আপনি দেখছিলেন যে এই কোম্পানি মালিককে, এই কোম্পানি কিভাবে আসে, এই আসে ওই আসে, সবকিছু আপনি জেনে তারপরে ইনভেস্ট করেন। দেখেন এটা এত কঠিন না, একেবারে ইজি, বাট আমাদের জানতে হবে যে কোথায় থেকে ইনফরমেশন গুলো দরকার পাবো আমি এবং কোন ইনফরমেশনটা আমার জন্য জরুরি। থ্যাংক ইউ শিবলি ভাই, আমি আশা করছি আপনার মাধ্যমে সবাইকে বোঝানোর ট্রাই করব। ক্লিয়ার, পারফেক্ট, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা শিবলি ভাই, আপনার যদি আরো কোয়েশ্চেন থাকে আপনি আমাদের নাম্বার নিয়ে নিন, আর ব্যক্তিগতভাবে আপনাকে সময় দিতে পারবো, সমস্যা নেই, আপনি নাম্বার নিয়ে নিন আমাদের ওয়েবসাইট থেকে। স্যার থ্যাংক ইউ, দ্যাটস সো নাইস অফ ইউ স্যার। আচ্ছা অতন্য দে ভাই, আপনি আপনার কোশ্চেনটা কেমন, আর কি আপনি আমাদের কোর্সে আছেন বা আমাদের সাথে কি আছেন আপনি, মানে কত? হ্যাঁ, আমি আপনাদের কোর্সে আছি তো। ও আচ্ছা ভাই, বলেন, সমস্যা নেই। আমাদের আমার বলে দেন। আমি স্যারের কোর্সে স্যারের ক্লাস পাচ্ছি না বিধায় আমি জয়েন করছি, স্যারের মুখ থেকে অনেক কিছু শুনতে চাই আসলে। কোন ব্যাচে? 17 ব্যাচে? হ্যাঁ 17। হ্যাঁ হ্যাঁ বুঝছি, ওকে। এই যে আমি বলছি যে আমরা যে এখন যে আমার আছে জয়তুন সিকিউরিটি যশোরে, এটা এখন
আমি যে শেয়ার গুলো কিনতেছি স্যার, একবার যদি আমার কিনা হয়ে যায়, এগুলো কি সিকিউরিটি হাউসের কোনো হাত আছে যে তারা এখন তো নিয়ে তাদের কোনো স্কোপ নেই, আছে কি যে আমারটা বিক্রি করে নিবে, এরকম কোনো স্কোপ আছে কি? বিক্রি করার সুযোগ তো আছে, তারা যেহেতু ব্রোকার, বাট আপনার কাছে তো মেসেজ আসছে। আপনার যখন ব্যাংকে টাকা রাখছেন, ব্যাংক থেকে যদি টাকা উইথড্র হয়, ডেবিট ইন মেসেজ আসে না, যেমন ব্যাংক তার চার্জ কাটে, ডেবিট মেসেজ আসে, সেরকম আপনার এখান থেকে সিডিবিএল থেকে মেসেজ আসছে, হাউস থেকে মেসেজ আসে, এবং যাবতীয় ইনফরমেশন, আপনার অ্যাড্রেস চেঞ্জ হলে মেসেজ আসে, মোবাইল নাম্বার চেঞ্জ হলে মেসেজ আসে, ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ হলে মেসেজ আসে। আপনি সেগুলো একটু খেয়াল করবেন। সাধারণত হাউসগুলা করবে না। কেন করবে না আমি বলি, একটা লাইসেন্সের ভ্যালু আছে প্রায় 50 কোটি টাকার উপরে। কাজেই তার যেহেতু 50 কোটি টাকার সম্পদ আছে, সেখানে আপনার এই 5 লাখ 7 লাখ 10 লাখ বা 1 কোটি টাকার দিকে তাকায় যারা, তারা আসলে লোভী। আমাদের দেশ তো এটাতে কিছু লোভ করেই বসি আমরা, টেম্পোরারি লোভ। মনে করেন ব্যাংকেও ঘটে, একটা অ্যাকাউন্ট বিদেশে চলে গেছে, টাকা রেখে তো 6 বছর মনে করেন খোঁজ করেন নাই, কোন কোন ব্যাংকার এটার উপর লোভ করে বসেন। কাজে এটা আমরা দায়ী, এটা সরকারও দায়ী না, এটা তার ইয়ে না, আমাদের লোভ দায়ী। তো সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে মেসেজ গুলা। বিক্রি করতে পারবে, কিন্তু টাকা তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাবে যদি উইথড্র হয়। তো এখন হ্যাঁ, আপনার ব্যাংক অ্যাকাউন্টে না হয়ে যদি অন্য কোনো উইথড্রয়াল মেসেজ আসে, আপনি একটু খেয়াল রাখলেই হবে। বাট স্বচ্ছতা এখন 99.99% আছে এখন। পুরানো যে ঘটনা ঘটছে আগে, যেগুলো আমরা রিপোর্ট পাই, এগুলো বেশিরভাগই অনেক আগের ঘটনা, এখন বের হচ্ছে আর কি। ঠিক আছে? জি স্যার, আর একটু কথা স্যার, জি। আমরা এমন শেয়ার যদি বাছাই করতে পারি মিনিমাম 10% প্রফিট দেয়। এখন হুম। আমি স্কয়ার ফার্মা তো আমরা জানি খুবই ভালো শেয়ার আসলে। আমি 15 সালের যে 10 সালের সময় যে ধস নামছিল তার আগের থেকে ট্রেড করি, ওখান থেকেই খেয়াল করি ওই শেয়ারটাই কোনো সময় এমন পজিশনে কখনো আসেনি যে বিনিয়োগকারীদের সমস্যা হয়। কিন্তু আমরা যদি 200 টাকা দিয়ে একটা করে শেয়ার কিনি, ওখানে কি 210-20 টাকা দেয়, আমি প্রফিট পাচ্ছি 200 টাকার বিনিময়ে 10 টাকা হুম। কি 11 টাকা। এখন হুম। এটাতে তো 10% প্রফিট আসতেছে না। ওকে ফাইন। আহ, আপনি যে জমি কিনছেন বা বাড়ি করছেন, ওইখানে 2% প্রফিট আসে। তারপরও কেন বাড়ি কিনছেন? কারণ এটার ভ্যালু বাড়ে। এখানেও তো আপনাকে যে 10 টাকা দিচ্ছে বা 12 টাকা দিচ্ছে, সে তো পুরো টাকাটা দেয় নাই তার প্রফিটের। প্রফিট করছে 27 টাকা, আপনি কিন্তু ওই 27 টাকারই মালিক। আপনি আচ্ছা 12 টাকা ক্যাশ পাইছেন, বাট বাকি 15 টাকা তার ব্যবসায় বাড়তেছে। কেনিয়াতে প্রজেক্ট করছে, তারপর আরো কয়েকটা দেশে, এখন প্রায় 56টা দেশে সম্ভবত স্কয়ার ফার্মার ওষুধ যায়, বা 46টা দেশে। কাজেই আপনি কিন্তু ওই টাকাটারও মালিক, এটা হয়তো ইনস্ট্যান্টলি পাচ্ছেন না। কাজেই আমরা ওই যে শুধু ডিভিডেন্ড ডিল দেখি, ওইটা একমাত্র আয় না। এবং যদি বাজার ঘুরে স্কয়ার ফার্মা, আমরা আশা করি 500 700 800 টাকাও যাইতে পারে। কাজে ওই দিনটা তো তখন আপনি হিসাব মিলাইতে পারবেন না, যা হায় হায় এত টাকা হয়েছে। যেমন আমার তো কাছে এখন আছেন একটা লোক, ওনার স্কয়ার ফার্মার কেনার রেট কত জানেন? আছে 5 টাকা। মানে কি, উনি যদি এখন 12 টাকা পান, প্রতি শেয়ারে 5 টাকায় পান 24 টাকা। মানে ওনার 5 টাকার এগেনস্টে উনি 24 টাকা বছরে রিটার্ন পান। দ্যাট মিনস 10 টাকার এগেনস্টে পান 48 টাকা। মানে 10 লাখ টাকার এগেনস্টে 48 লাখ টাকা রিটার্ন পাচ্ছেন। এটার বিকল্প নাই আসলে, একটু লং টার্ম দিতে হয়। আচ্ছা, তাহলে তো এটাতে আমরা অনেক নিরাপদ বোধ করছি স্কয়ার হ্যাঁ, ফার্মা হ্যাঁ, হয়তো। হ্যাঁ, এটা তো আপনি একটা জিনিস বোঝেন না কেন, স্কয়ারের 13-14% শেয়ার গত 2 বছরে স্কয়ারের মালিকরা কিনে নিছেন 200 টাকার উপরের রেটে, কারণ এর নিচে তো নামে নাই। কাজেই তারা যদি অবশ্যই তাদের হাতে কোনো বড় 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 প্রজেক্ট আছে, যে কারণে তারা এই ভ্যালুতে শেয়ার কিনছে নিজেরা। কাজেই এটা আমি খুব সেফ, এবং বাংলাদেশের একমাত্র কোম্পানি যেটা এমএনসি লেভেলে চলে গেছে আর কি, মাল্টি ন্যাশনাল লেভেলে চলে গেছে। জি স্যার, আর একটা কথা, এই যে ডিএসসি স্যার, এই যে 30 ডিএসসি 30 এই শেয়ার গুলো কি চেঞ্জ হয় না একইভাবে থাকে না শেয়ার যে? এটা বিজনেসের কারণে চেঞ্জ হয়। আপনার এটা একটা প্রাইমারি ধারণা পাইলেন, এই 30টা এখন ভালো পজিশনে আছে। এই 30 থেকে আপনি আপনার চয়েস লিস্ট তৈরি করবেন। ও, স্যার, আর একটা প্রশ্ন স্যার, এই যে জি। ব্যাংকের যে নাম্বার যে
বললেন যে 10 নম্বর পর্যন্ত যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোর ভিতরে আমরা নিরাপদে কিনতে পারি, কিন্তু ব্যাংকের কোনটা কত নম্বরে এখন আছে এগুলো কি বোঝা যায়? কোনো লিস্ট আছে? এই নাম্বার আপনার দরকার নেই। আপনি দেখেন প্রথম আপনার চয়েসে, মনে করেন আপনি একটা বাড়ি বানাবেন অথবা আপনি একটা গাড়ি কিনবেন, আপনার কিন্তু একটা মডেল চয়েস থাকে, হয়তো টাকার জন্য আপনি কিনতে পারেন নাই, তাই না? কিন্তু আপনি জানেন ওইটাই সবচেয়ে ভালো গাড়ি। তা আপনি কিন্তু যে ব্যাংকে লেনদেন করেন, হয়তো ভালো ম্যানেজার পাইছেন, আত্মীয়, ওই জন্য অন্য ব্যাংকে গেছেন, কিন্তু আপনি যে ব্যাংকে ঢুকলে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করেন, এটাই নাম্বার ওয়ান। সেকেন্ড স্বাচ্ছন্দ্য ফিল করেন যে ব্যাংকে ঢুকলে, যার সম্বন্ধে কোনো বদনাম শুনেন না এতদিন পর্যন্ত, ওইটাই নাম্বার টু। ওই কোম্পানির রেটিং দরকার নেই আপনার, বুঝছেন? জি স্যার। যেমন জি স্যার। বিকাশের কারণে ব্র্যাক ব্যাংকের 32% শেয়ার বিল গেটস এরা কিনে নিছেন। কাজে বিকাশ একটা কত বড় প্ল্যাটফর্ম, কাজে আপনি ওইটাকে নাম্বার ওয়ানে দেন, কারণ বিকাশ তো আপনি চিনেন, 9 কোটি গ্রাহক তার। ওইভাবে চিন্তা করেন আর কি, ব্যবসাটা চিন্তা করলেই হবে। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আবার আপনার সাথে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। জি। আচ্ছা, শরীফ আহমেদ ভাই আপনি কোশ্চেনটা করবেন আনমিউট করে। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। স্যার, পেশায় আমি একজন ব্যাংকার। নিউ জয়েন ব্যাংকে, নিউ জয়েন বলতে 5-7 বছর আর কি, নিউই বলা ওকে। যায় এই ইন্ডাস্ট্রিতে। তো স্যার, পড়াশোনা হচ্ছে স্যার কমার্স ব্যাকগ্রাউন্ডে, বাট আমাদের যে ক্যাপিটাল মার্কেট আছে এটাতে এর আগে কখনো জয়েন করে নেই। ওকে। তো এখন চিন্তা করলাম যে আস্তে আস্তে আমি এদিকে একটু মুভ করব। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার চিন্তা ছিল যে আমাদের যে হচ্ছে আপনার ক্যাপিটাল মার্কেট, এখানে আমরা যে এসআইপি করি, যেটা মিউচুয়াল ফান্ড, হুম, হুম, এখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পরে এই যে অনেক সময় কি এরকম হয় যে আমি টাকা ইনভেস্ট করলাম, কিন্তু পরে হুম। এক সময় দেখা গেল যে কোম্পানিটা এখান থেকে সরে গেছে, আহ, সে লাপাত্তা, মানে আমার টাকা পয়সা সবকিছু নিয়ে সে উদাও। এরকম কি কোনো ধরনের সিচুয়েশন হইতে পারে কি স্যার ইন্ডাস্ট্রিতে, যে আমার টাকাটা নিরাপত্তা কি আছে? আমি এটা তো বলতে পারি না ওইভাবে, কারণ হলো একটা, মনে করেন এই যে এতগুলা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বিপদে পড়ছে, এটারও তো কথা ছিল না। বাট যেটা হলো, আমি যেটা বলবো যে আপনি এসআইপি নিজে করেন না কেন? আপনি ব্যাংকে চাকরি করেন, কাজে 10টা কোম্পানি, যে কেউ একজন রিক্সাওয়ালা জানে কোন প্রোডাক্ট ভালো, ওইখান থেকে 10টা প্রোডাক্ট নিয়ে আপনি 10,000 টাকার এসআইপি না করে 10টা প্রোডাক্ট ভালো ভালো দেখে কিনতে থাকেন না বছর বছর, মাসে মাসে। এসআইপি তো এইটাই, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আপনি কখন মিউচুয়াল ফান্ডে যাবেন? যখন আপনি কিছু বুঝেন না। আপনি যখন এই সেমিনারে জয়েন করছেন, তার মানে আপনি যথেষ্ট বুঝেন, আরো বোঝার চেষ্টা করতেছেন। এই যে 6 মাস বুঝেন না কেন নিজেই, 6 মাস পরেই এসআইপিটা শুরু করেন। আপনি কি 10টা কোম্পানি, যেমন আপনি ব্যাংক সেক্টরে আছেন, তাহলে 5টা ভালো ব্যাংকে আপনি ইজিলি বলতে পারবেন এখন। সিমেন্টে কে ভালো করতেছে আপনি জানেন, ঔষধে কে ভালো করতেছে আপনি জানেন, তাইলে তারপর মনে করেন রড সিমেন্টে কার ভালো আছে আপনি জানেন। তাহলে ওই যে জিনিসগুলো, ওই 10টা কোম্পানি নিয়ে আপনি নিজে এসআইপি করেন না কেন? দুইটা সুবিধা হবে। একটা হলো আপনি 10,000 করতেছেন, 5,000 টাকা বেশি পাইছেন, আপনি কিনে ফেলেন ওই 5,000 টাকারও। আপনি মাসে 2বার জমা দিতে পারতেছেন, হঠাৎ কোনো সুযোগ আসছে আপনি কিনে ফেলতে পারতেছেন। যেমন আমি তো 50 টাকা পাইলেও শেয়ার কিনি এখন। কাজেই এসআইপি হলো যারা একদম শেয়ার বাজার বোঝেন না তাদের জন্য। জমি হলো যারা শেয়ার বাজার বোঝেন না, এফডিআই সঞ্চয়পত্র বোঝেন না তাদের জন্য। যারা শেয়ার বাজার বুঝছে একবার, তারা জমি কিনবে না এখনের মার্কেটে বা এখনের দুনিয়ায় আর কি। চক্রবর্তী ভাই। হ্যাঁ, জি স্যার নমস্কার, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। আমার নাম জয়াদ চক্রবর্তী। জি। স্যার আমার দুইটা বেসিক কোয়েশ্চেন ছিল। একটা হলো স্যার, অ্যাজ পার ইপিএস বা অ্যাজ পার আর্নিংস এর অনুপাতে স্কয়ার ফার্মার প্রাইস মুভমেন্টটা এত মানে কম কেন থাকে, নাম্বার ওয়ান স্যার। আর নাম্বার টু হলো স্যার, আমি স্কয়ার ফার্মার লাস্ট 7 ইয়ার্স ধরেই হোল্ড করে আছি। আমি একদম লং টার্ম ইনভেস্টর। আমি ওই স্যালারি থেকে যাই টাকা পাই, 10,000 টাকা 12,000 টাকা শেয়ারই কিনে রাখি। তো আমার করে আরেকটা শেয়ার, আর দুইটা শেয়ার আছে স্যার। এই দুইটা শেয়ারের ফিউচারটা একটু জানতে চাইবো, টু বি স্পেসিফিক। সেটা হলো এমজিএল এবং রবি। এমজিএলটা কেনার পেছনে কারণ ছিল স্যার, অনলি 5% পাবলিক পোর্শন। এটাও খুবই আমাদের চিরঙেরই কোম্পানি। এরা নিউলি তো স্যার অনেক কিছু করতেছে আমাদের চিরঙে। আর রবি, এই দুইটা শেয়ার নিয়ে স্যার একটু জানতে চাইবো। আমি বুঝতে পারছি। প্রথম কথা হলো রবিতে আমি অতটা আগ্রহী না, কারণ রবির আর্নিং এখনো ভালো হয় নাই।
দ্বিতীয় কথা হলো ওই যে একটা টেকনোলজিক্যাল হাইলি টেকনিক্যাল আইটেম, যে কোনো সময়, যেমন এক সময় নোকিয়া খুব ভালো মোবাইল ছিল, আজকে নোকিয়ার কোনো পাত্তা নাই, স্যামসাং এখন নাম্বার ওয়ানে আছে, যে কোনো দিন স্যামসাংও চলে যেতে পারে, কারণ হাইলি টেকনোলজিক্যাল আইটেমের একটা রিস্ক থাকে। রবিতেও সেটা আছে। এখন আসেন, আপনি যেহেতু এমজেল আস্থা নিচ্ছেন, এমজেল কত এখন, প্রায় 90 টাকা বোধহয় আছে, তাই না? 87। 87। তাহলে 90 টাকায় আপনি একটা ভালো ব্যাংকের 5টা শেয়ার পাচ্ছেন। এবারে যে ব্যাংকগুলা 20% ডিভিডেন্ড দেয়, তাইলে কিন্তু 100% ডিভিডেন্ড আসে ব্যাংক থেকে। কাজে যেহেতু আপনি জয়িত চক্রবর্তী সম্ভবত, কাজে আপনার তো আর হালাল হারামের ওই ব্যাপারটা নাই, ব্যাংকের শেয়ার কিনবো না এরকম ইস্যু নাই। তাইলে সবচেয়ে ভালো বিনিয়োগের গ্রোথ বিনিয়োগ হলো ব্যাংকে। হ্যাঁ, লাস্ট 20 ইয়ার্স ধরে আমি দেখতেছি ব্যাংকের রিটার্ন খুব বেশি হচ্ছে আর কি। ওকে স্যার। স্যার ফার্স্ট কোশ্চেন। হ্যাঁ, ফার্স্ট কোয়েশ্চেনটা কি? স্কয়ার, যেটা স্কয়ার আমি বলি, বাজার পরিস্থিতি গত 10 বছরে কোনো সুযোগ পায় নাই বাজার ভালো হওয়ার। এই বাজারে স্কয়ার যে তার দাম ধরে রাখছে, আরেকটা শেয়ারও সেটা ধরে রাখতে পারে নাই, মেরিকো, তারপর ইউনিলিভার ছাড়া। কাজেই এটাই আপনার প্লাস পয়েন্ট, যে আপনার ক্যাপিটাল সেফটি রয়ে গেছে স্কয়ারের কারণে। ডিভিডেন্ড যেটা দিছে সে সুযোগ খুঁজতেছে, যে আর্নিং আছে তার গ্রোথ হয়েছে অনেক, গত 5 বছরে প্রায় দ্বিগুণ হয়ে গেছে তার আর্নিং 7 বছরে। তাহলে সে যে কোনো সময় সুযোগ পাইলেই এটা জাম দিবে, বাট সেই সুযোগটা কবে আসবে আমরা ওয়েট করতেছি আর কি। আপনি যেমন ওয়েট করতেছেন, আমরা ওয়েট করতেছি। বাট 5%-এর মতো তো ডিভিডেন্ড আসতেছে, ব্যাংকে রাখলে একটু বেশি আসতো, কিন্তু বাকিটা কাভার হবে যখন সুযোগ হবে আর কি। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমার কোশ্চেন ওয়ালাইকুম যে স্কয়ার ফার্মার কথা একটু আগে বললেন, যে প্রাইস কথা, এটা আমরা খেয়াল করতেছি অনেকদিন, এটা অল্প মুভমেন্ট করে। তো এটা যদি এখন হাইলি মুভমেন্ট করবে, তখন কি আমাদের উচিত হবে কি এটা বিক্রি করে দেওয়া, না ধরে রাখা, যখন এটা 500 বা 1000 এটা তো কত মুভমেন্ট, মনে করেন 200 থেকে 220 গেল, 30 গেল, 40 গেল, এটা মুভমেন্ট না এইসব ফান্ডামেন্টাল শেয়ারের জন্য। এখন যদি দেখেন এখন আছে 7-8 পিতে, এটা চলে গেছে 20 পিতে, তখন আপনি বেচবেন, অবশ্যই বেচবেন, বেশি প্রফিট তুলবেন, আবার কমের জন্য ওয়েট করবেন। স্যার আরেকটা অথবা বিক্রি করলেন 40% রেখে দিবেন, এইভাবে হইতে পারে আর কি। জি, আরেকটা পার্সোনাল কোশ্চেন, আপনার যে মেয়ের বিয়ের জন্য যে টাকার কথা বললেন, ওই কোডে কি আপনি একবারই কিনে রেখে দিচ্ছেন, না ওইখানে আবার বেচা কেনা করছেন, হয়তো দাম বাড়ছে বিক্রি করছেন? একদম বলা যায় একবারই রেখে দিছি, তবে একদম যে কেনা বেচা করি না তারা, যদি দেখি কোনোটা ওভার প্রাইস হয়ে গেছে, যেমন একটা ভুলই করে ফেলছি অবশ্য, ব্র্যাক ব্যাংক আমি মাঝখানে ছিল অনেকগুলো, ব্র্যাক ব্যাংক কিছু কমাই ফেলছিলাম, তাই এটা দেখছি একটা ভুলই হয়ে গেছে, এটা রেখে দিলেই ভালো হইতো। তো এটা হলো কিছু করি না যে একদম কেনা বেচা তা না, তবে মোটামুটি ফিক্সডই বলা যায় আর কি। এটা স্যার এই জন্য আমার 2টা মেয়ে আছে, তো আমিও চাচ্ছি এরকম আপনার মতো কিছু একটা করে রাখার জন্য। এখন আমি কি একবারে এটা রেখে দেবো কিনা? নিশ্চিন্তে করে রাখেন, শুধু ব্যবসাটা খেয়াল রাখবেন যে ওই ব্যবসাটা ঠিক আছে কিনা। ব্যবসায় যদি ডাউন দেখেন, অথবা ডিভিডেন্ড যদি দেখেন যে 2 বছর ধরে ডিভিডেন্ড ভালো দিচ্ছে না, তার ব্যবসার সুনামটাও কমে গেছে, মেইন কথা সুনাম। আমরা তো একটা জিনিস বুঝছেন আপনি, এই যে স্কয়ার বলি, ব্র্যাক ব্যাংক বলি, পূবালী ব্যাংক বলি, বা মনে করেন ভালো করতেছে ইস্টার্ন ব্যাংক আছে, তারপর ট্রাস্ট ব্যাংক আছে, যেমন আমি আমার মেয়ের আরেকটা কোডে ডিপিএস এর মতো কিনি, যে ট্রাস্ট ব্যাংক, দেশ থাকলে আর্মি থাকবে, আর্মি থাকলে আর্মির ব্যাংক থাকবে। তো এখন মনে করেন এই জায়গাগুলোয় যেটা হয় কি, আপনি নিশ্চিন্তে ধরে রাখেন। এখন যদি দেখেন যে কোনো এক বছর, ওই যে যেমন ইসলামী আজকে যে 5টা ব্যাংক মার্জ হইলো, এটা কিন্তু হঠাৎ করে পাওয়া ঘটনা না। হ্যাঁ, মার্চটা হয়তো এইভাবে করা ঠিক হয় না, বা আমরা অনেক সমালোচনা বা অনেক পদক্ষেপ হইতে পারে সামনে, বাট এই 5টা ব্যাংক নিয়ে কিন্তু অনেকদিন ধরেই লেখালেখি হচ্ছিল ব্যাপার, বুঝতে পারছেন? আমরা কিন্তু জানি কোন শেয়ারটা ভালো, কিন্তু আমরা লোভে পড়ে যাই, এটা হলো সমস্যা আর কি। আমার স্যার ওই ব্যাংকের একটা অ্যালার্জি আছে, তো আমি যদি অলিম্পিক বা এফএক্স যে হোলসেল কিনেন, অ্যাপেক্স ফুড কিনেন, অ্যাপেক্স ফুড তো খুব ভালো, জুতার ব্যবসা ভালো, অ্যাপেক্স ফুডের ডিভিডেন্ড ভালো আসে, কিনেন। মেরিকো কিনেন, বিএটিবিসি কিনেন, তারপর এই যে শেয়ার গুলো আছে এগুলো তো প্রপরিকৃত ভালো কোম্পানি। এবং ভালো কোম্পানি কিভাবে শুনবেন, যে যেখানে মালিক পক্ষের হস্তক্ষেপ কম, যেখানে কর্পোরেট বডিতে ব্যবসাটা চালায়, সেটা ভালো কর্পোরেট স্ট্রাকচার কোম্পানি, ওইগুলো দেখবেন।
যেখানে দেখুন মালিক পক্ষ, যেমন টেক্সটাইল সেক্টরে বেশিরভাগই ফ্যামিলি ব্যবসা। এরা ইচ্ছা হইলে 100% ডিভিডেন্ড দিয়ে দেয়, আবার ইচ্ছা না হইলে 10% ডিভিডেন্ড দেয়, কারণ এটা ফ্যামিলি ব্যবসা, তো নিজেরা ডিসিশন নেন। এই জন্য বেশিরভাগ টেক্সটাইলই এই ঘটনাগুলো ঘটতেছে। ফলে যেটা আপনার দেখবেন যে কর্পোরেট স্ট্রাকচার কোম্পানি, যেমন ব্র্যাক ব্যাংকের কোম্পানি, ব্র্যাক ব্যাংক ডিরেক্টররা চালান না, চালান তার পরিষদরা, হ্যাঁ, মানে স্পন্সররা চালান না। ওই জায়গাটাই হলো স্ট্রং জিনিস আর কি, যে কর্পোরেট চালাচ্ছে, কাজেই এমডি ভালো না করলে এমডি চেঞ্জ হবে, কিন্তু মালিক তো চেঞ্জ করা যায় না। আচ্ছা, গভর্নমেন্টের যে শেয়ার গুলো, এগুলো হাইলি ডিভিডেন্ড দিচ্ছে, যে অয়েল কোম্পানি গুলো, কিন্তু এগুলোর কোনো মুভমেন্ট নাই, কিছু নাই। এগুলা কি স্যার মানে এখন এই বর্তমান বাজারে ভাই মুভমেন্ট কোনো আশা করাই ঠিক না। মুভমেন্ট হইলে নিচের দিকে হবে, কারণ পলিটিক্যাল অস্থিরতায় মুভমেন্ট হইলে নিচের দিকে হবে। এখানে যে 22টা ধরে রাখতে পারতেছে, এটাই প্লাস পয়েন্ট আর কি। আপনি ডিভিডেন্ড বলেন, দেওয়ার পরেও কোনো মুভমেন্ট দেখতেছি না একবারে। আপনি কি করতেছেন বলেন তো, প্রফেশন কি? আমি পূবালী ব্যাংকে আছি স্যার, হেড অফিসে। মোবাইলে বলতে আছেন, আচ্ছা। আপনি যে বলেন তো 10টা ব্যবসার কথা চিন্তা করেন তো, মানে আপনার ক্লায়েন্ট যারা আছেন আপনার ব্যাংকে, 10 জন ব্যবসায়ীকে দেখান তো তারা আপওয়ার্ড মুভমেন্টে আছে, মানে ব্যবসা ভালো করতে। এখন তো স্যার অনেক খারাপ অবস্থা, এখন লোন হচ্ছে না, কিছু হচ্ছে না, এখন সব যে বন্ধ। এই খারাপ অবস্থায় যে তারা ব্যবসাটা ধরে রাখতে পারছে, এটাই তো প্লাস পয়েন্ট। আমি তো ব্যক্তিগতভাবে ব্যবসাতে আছি কিছু, ব্যবসা টিকেই রাখা টাফ হচ্ছে এখন, জি। বুঝতে পারছেন? সেই যেখানে আপনি ডিভিডেন্ড পাচ্ছেন, অ্যাসেট ভ্যালু ভালো আছে, আর্নিং ভালো আছে, সেইটা তো হ্যাপি নিউজ আর কি। তাহলে স্যার আমরা কি গভর্নমেন্ট কোম্পানি কি থাকতে পারি? আমার এটা একটু জানা, কারণ যদিও ওনাদের অনেক থাকেন না, প্রবলেম ওই আছে। যে আপনি যে জিজ্ঞেস করলেন মানে হলো আপনার এখানে আস্থাতে 50-50 আস্থা আছে। তাহলে গভর্নমেন্ট জি জি কোম্পানিতে আপনার পোর্টফোলিওর 25% রাখেন বা 20% রাখেন। যেখানে আস্থার কমতি আছে আপনার নিজের, সেখানে আপনি কম রাখবেন, এটা হলো সোজা কথা। পদ্মায় অনেক প্রফিট করছে, কিন্তু ওই অনুযায়ী ডিভিডেন্ড দেয় না, এই জন্য। পদ্মা অয়েলের ব্যাপারটা বলি, যে তার রেগুলার ব্যবসা থেকে প্রফিট কম হয়েছে, বেশি প্রফিট হয়েছে ইন্টারেস্ট আর্নিং থেকে, এফডিআর সঞ্চয়, এফডিআর বা বন্ড, এগুলো ট্রেজারি বন্ড, এগুলো ওইগুলো হতে পারে। তো এগুলা কিন্তু একটা সমস্যা হয়, যেমন তিতাস গ্যাসের একসময় আর্নিং খুব বেশি ছিল, কিন্তু সরকার যখন তার টাকাগুলো তুলে নিছে ব্যাংক থেকে, তখন তার শেয়ারটা পড়ে গেছে। কাজে এরকম একটা ঝুঁকি থাকে এগুলাতে। কাজে অত বেশি লোড নিবেন না, এটা ব্যক্তিগত পরামর্শ আর কি। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। জি, ওয়েলকাম। এসিআই শেয়ারটা নিয়ে কি ক্যান্ডিডেট কিছু বলবেন স্যার? এসিআই। কোনটা? এসিআই? জি স্যার। এসিআই, তারপর আরএফএল, ভাই এগুলা নিয়ে আমি একটু নিজের ব্যক্তিগতভাবে হতাশায়, কারণ এরা ব্যবসা করে ভালো, কিন্তু ডিভিডেন্ড বা আর্নিং দেখায় না। বাট যাই হোক, এটা বলা ঠিক না, বাট এই আর্নিং হওয়ার কথা না আর কি। কাজে আমি যেগুলো, আমার তো ভালো অপশন আছে, আমি কেন তাইলে আমার যেখানে সন্দেহ আছে আমি সেখানে যাব, আমি যাই না আর কি ব্যক্তিগতভাবে। স্যার আরএফএল এর ব্যাপারে আমি একটা ছোট করে ইনফরমেশন দিই। আমার একটা ফ্যামিলিতে একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, ওখানেই ওনাদের পুরো অ্যাকাউন্টসটা দেখে আর কি। তো ওনাদেরকে অলরেডি নোটিফাইড করা আছে এভরি ইয়ার হোয়াট এভার দ্য প্রফিট ইজ, শুধুমাত্র মিনিমাম মার্জিন, মানে লাস্ট ইয়ার থেকে মিনিমাম মার্জিন যাতে অ্যাকাউন্ট মানে শো করে। সাপোজ ফর এক্সাম্পল আমার গত বছর 1 টাকা আর্নিং হয়েছে, এই বছর গিয়ে 1 টাকা 2 পয়সা হবে, সামনের বছর গিয়ে 1 টাকা 3 পয়সা হবে, পরের বছর গিয়ে 1 টাকা 4 পয়সা হবে, মানে নিচের দিকে আসবে না, কিন্তু 1 পয়সা করেই তুমি উপর দিকে ইনক্রিজ করো। তো এটা ওয়ান কাইন্ড অফ মানে বলতে পারেন যে স্যার ম্যানিপুলেটেড ইপিএস আর্নিং আমাদেরকে যেটা শো করে আরএফএল, বাট ওদের আর্নিং তারও 3-4 গুণ আরো বেশি স্যার। না, আমরা পাই না। আমারও তাই মনে হয়, কিন্তু এটা তার আপনি যেহেতু অডিট রিপোর্ট পাচ্ছেন, আপনি এটা তো বলতে পারবেন না, বাট আমারও তাই মনে হয়, কারণ এসিআই প্রোডাক্ট তো কম না বাজারে। আমি স্যার আরএফএল এর কথা বলছি, রংপুর ফার্মে। আরএফএল এর সেম, মাত্র 9 কোটি টাকার পেইডা পেয়ে কেন এত কম আর্নিং হবে? তার তো প্রোডাক্ট অনেক। যাই হোক, এগুলো তো আমরা বলতে পারবো না, কারণ এই রেকর্ড হচ্ছে, এগুলো কোথায় চলে যাবে, আবার মামলা খেয়ে যাবো। ভাই আমি ছোট মানুষ, কাজে এগুলো আমরা জানি, যেহেতু আমাদের যেহেতু ডাউট আছে যে কোম্পানি নিয়ে, আমরা ওই কোম্পানিতে যাব না। 20টা ভালো কোম্পানি তো আমার আছে, তাই না? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি জি, আমি হচ্ছে রিসেন্টলি বিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আপনার
অ্যাক্সেলারেটেড ইনকাম ফান্ড, ওটাতে ইউনিট কেনা শুরু করছি আর কি। এখন এই ইনভেস্টমেন্টটা আসলে কেমন হতে পারে যদি আমি লং টার্ম কন্টিনিউ করি? ভালো হবে, বাট আপনি আপনার নিজেও আরেকটা শুরু করেন নিজে নিজে 5টা ভালো কোম্পানি দিয়ে। ঠিক আছে, আপনি যেহেতু এই খোঁজ খবর নিচ্ছেন, মানে জিনিসটা হলো কি, ফিক্সড ইনকামে তারাই যাবে বা সেফ চ্যাটে তারাই যাবে যাদের বয়স হয়ে গেছে 57-58, ব্রেন কাজ করে না, মুভমেন্ট করতে পারেন না, তাদের জন্য ওইগুলা। সঞ্চয়পত্র কাদের জন্য? আমি তো বলি প্রাইমারি স্কুলে টিচারের জন্য, যিনি শেয়ারের নাম শুনেন নাই। কিন্তু আমি, আমার সামনে এত বড় অপরচুনিটি থাকতে আমি কেন সঞ্চয়পত্র করবো? আমি কেন গাড়ি কিনবো? আমি তো উবার আছে আমার জন্য। আমি একটা গাড়ির টাকা দিয়ে মাসে 2 লাখ টাকা 1 লাখ টাকা কামাই করতে পারি, কথার কথা। তাইলে আমি কেন ওই গাড়ির তলে আরো 50,000 টাকা খরচ বাড়াবো? মানে এখনের দুনিয়াটা চিন্তা অন্যভাবে চলে গেছে আর কি। তা আপনার তো মনে হয় খুব বয়স বেশি না, কাজে আপনি তো মডার্ন চিন্তা করেন, নিজে ট্রাই করেন। বা প্রথম দিকে একটু লস হইলে হইতেও পারে, বাট আপনার অভিজ্ঞতাটা তো হবে, আপনার ব্রেইনটা কাজ করতে করতে স্কিল বাড়বে আর কি। ওটা থাকুক, বাট আপনি নিজে একটা এসআইপি বা মিউচুয়াল ফান্ড কি টাকা নিচ্ছে, শেয়ারে খাটাচ্ছে, নাইলে এফডিআর এ খাটাচ্ছে, নাইলে কোনো ইয়ে গভর্নমেন্ট বন্ডে খাটাচ্ছে, তাই এই কাজটা তো আপনি নিজেই করতে পারেন। তবে ওখানে লোভে না পড়লে হইলো আর কি, আপনি যেন ওইভাবে করতে পারেন যে আমি দেখবো না। থ্যাংক ইউ স্যার। শিবলি মোল্লা ভাই, আপনি আরেকটা কোশ্চেন করবেন প্লিজ। হ্যাঁ, আমার সরি আসলে স্যার, যেহেতু কোশ্চেনের সংখ্যা নাই, আমার একটা কোশ্চেন মিস হয়ে গেছিল। সেটা হচ্ছে স্যার, গভর্নমেন্ট শেয়ার পাওয়ার গ্রিড নিয়ে, যেটা আসলে মানে পাওয়ার গ্রিড তো বাংলাদেশের স্যার সব মানে ইলেকট্রিসিটির প্রোভাইডার। সো পাওয়ার গ্রিডের স্যার যেটা হচ্ছে যে আমাদের যে এটা যে এবার যেটা হয়ে গেল, সে জেরে চলে গেল, জাস্ট 2 বার সে ডিভিডেন্ড দিতে পারলো না। এখন একটা কোম্পানি ডিভিডেন্ড দিতে পারবে না, এর জন্য তাকে জেরে নিয়ে যাচ্ছে স্যার। এটা আসলে স্যার আপনি এই জিনিসটা কিভাবে দেখেন? এইটা ঠিক আছে, কিন্তু ঠিক আছে, যেটা হলো কি, মনে করেন আপনার একটা ব্যবসা ফল করছে, তাই বলে কি আপনি ব্যবসা গোটাই ফেলছেন? তা তো না। রাইট, না যে দেখলেই যে আমি বিক্রি করে বেরোয় যাবো তা না। আপনি যে পাওয়ার গ্রিড, আমার পাওয়ার সেক্টরের মধ্যে একটা শেয়ারই আমার পছন্দের শেয়ার, সেটা হলো পাওয়ার গ্রিড। জি স্যার। কেন পছন্দ? কারণ এটা হলো পাওয়ার ডিস্ট্রিবিউশন, এবং Yes. গভর্নমেন্ট যত পাওয়ার উৎপাদন করুক আর আমদানি করুক, পাওয়ার ডিস্ট্রিবিউশন তার লাগবেই। তবে Absolutely. পাওয়ার গ্রিডের একটা ঝামেলা, সেটা হলো শেয়ার সংখ্যা অত্যধিক বেশি। হ্যাঁ, আদারওয়াইজ পাওয়ার গ্রিড ভালো স্ট্রং শেয়ার। হ্যাঁ, এটা টেম্পোরারিলি মনে করুন যে ডলার ডিভ্যালুয়েশন হওয়ার কারণে তার যে বাইরের পেমেন্ট দিতে অনেক কষ্ট হয়েছে, আরেকটা হলো অনেক প্রজেক্টে যে পাওয়ার সাপ্লাই দিয়ে যে টাকাটা আর্ন হইতো, ওই টাকাটার কমিশনটা তার অনেক কমে গেছে, অনেক প্রজেক্ট বন্ধ হয়ে গেছে, তো ওয়ান টাইম প্রজেক্ট। ফলে পাওয়ার গ্রিড একটু ঝামেলায় আছে, বাট তারপরও আমি মনে করি পাওয়ার গ্রিড একটা স্ট্রং কোম্পানি। ইভেন স্যার তার কিন্তু লাস্ট 2 কোয়ার্টারে কিন্তু মানে অনেকদিন পরে সারা লস থেকে কিন্তু লাস্ট 2টি কোয়ার্টারে সে প্রফিট ভালো দিয়েছে। করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইয়েস স্যার, আই মিন বাট স্টিল যাই হোক স্যার, থ্যাংক ইউ স্যার। ওই আস্থাটা নিয়েই কাজ করতে হবে মাঝে মধ্যে। তো কোম্পানির ব্যবসা যেহেতু এটা পৃথিবীর অনেক কারণেই ব্যবসার ফল করতে পারে, তাই না? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, আচ্ছা স্যার, আমি একটু জানতে চাচ্ছি, আমার ওই যে আইএফআইসির বেশ কিছু শেয়ার কেনা আছে, এটা ভবিষ্যৎ কি, কিভাবে এটা থেকে বের হতে পারবো? ব্যবসাটা একটু ডাউন হয়েছে, বাট আইএফআইসি 32% শেয়ার আছে সরকারের, কাজেই অতটা প্যানিক হওয়ার মনে হয় কারণ নাই। আশা করি ঘুরবে। ধৈর্য ধরে থাকতে হবে, তাই তো স্যার? একটু ধৈর্য ধরে থাকেন আর কি। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ। কামরুজ্জামান বাবু ভাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমার সালাম। যেটা প্রশ্নটা হচ্ছে যে এই যে মেরিকো বা এই জাতীয় এত টাকা দিয়ে কেনা কি ঠিক হবে, বা এগুলা যদি আবার নিচে চলে আসে? ওই যে টাকাটা তো কি, আসলে আপনি যদি মনে করেন এখন ঢাকায় জমি কিনেন আর গ্রামের বাড়িতে জমি কিনেন, দাম তো এক হবে না। এখন মেরিকোর ক্যাপিটাল হইলো কত বড় জোর, মনে করেন 14 কোটি না কত। তার গত বছর 1400% লাভ করছে, কাজে 1400% লাভের কোম্পানি। এটা আসলে পি রেশিওটা দেখবেন আর কোম্পানির গুডউইল দেখবেন। যদি গুডউইল আর পি রেশিও দেখেন যে যেমন কম শেয়ার আছে, পি একটু হাই হবে। ঠিক আছে, শেয়ার কম বলে পি হাই হবে। মাল্টিনেশনাল কোম্পানি, কম শেয়ার পাবলিকের কাছে, কাজে একটু হাইতেই কিনতে হবে। বাট যদি দেখেন যে পি রেশিও 10-15 মধ্যেই আছে, তাইলে কিনা যেতে পারে। বাট এর উপরে গেলে একটু আপনি বুঝে শুনে কিনতে হবে আর কি।
স্যার আমি আরেকটা কোশ্চেন একটু করতে চাই। জি বলো। মেঘনা পেট্রোলিয়াম ওটা কি কেনা যাবে স্যার? কি অবস্থা? কেন যাবে না কেন? কিনেন, ভালোই তো ডিভিডেন্ড দিছে। জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে প্রতিদিনের যে ওপেন এবং ক্লোজ এই ক্ষেত্রে কি বায়ার সেলারদের উপরে ডিপেন্ডেন্ট নাকি মার্কেট এটা ফিক্সড করে দেয় স্যার? না, আগের দিন যেটা ছিল ওই রেট থেকে এরপরে যখন ডিমান্ডের উপর 10% প্লাস হইতে পারে, 10% মাইনাস হইতে পারে আগের দিনের ক্লোজ প্রাইস থেকে। তার মানে সেটা কি মার্কেট ঠিক করে দেয় নাকি বায়াররা টার্গেট থাকলে বাড়ে? আপনি যে কিনবেন বায়ার সেলারই ঠিক করে, মার্কেট ঠিক করে দেয়। ওকে স্যার। ঠিক আছে, আপনি 10% কমে লাগাতে পারবেন, বেশি লাগাইতে পারবেন, মানে প্রাইসটা বসাইতে পারবেন আর কি। ওতানো দে ভাই। হ্যাঁ স্যার, আমি বলছিলাম শেয়ার মার্কেট তো এখন বেশ নিচে পর্যায়ে আছে, অর্থাৎ কেনার ভালো একটা সময়। এখন কি আমরা যে পুরোটাই কেনার চেষ্টা করব, নাকি সামনে তো রাজনৈতিক অস্থিতিশীলতা আসবে, এই টাইমটার জন্য অপেক্ষা করা উচিত? আপনার প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিচ্ছেন, কাজে ওইভাবেই কিনেন। 50% 60% কিনেন, 60% রেখে দেন, 40% আরেকটা রেখে। কথা স্যার, ব্যাংকের লিস্ট অনুযায়ী ব্র্যাক ব্যাংক আমার হিসাবে 1 নম্বরে চলতেছে। আর যদি 2-3টে ব্যাংকের একটু নাম বলতেন পরপর। আমার পছন্দ বলতে পারি, বাট আপনার পছন্দ আলাদা হবে। হ্যাঁ, আমি নেক্সট পজিশনে আমি রাখছি পুবালিকে, এরপরে আছে আমার কাছে সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, আরেকটা ব্যাংক আছে লো প্রোফাইলের মধ্যে বাট স্টেবল আছে, সেটা হলো ট্রাস্ট ব্যাংক। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ভাই, ভাই। জি সালাম আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। জি আমি সৌদি আরব থেকে বলতেছি যে আমার কাছে আপনার 5টা স্টক আছে, এগুলোকে আমি লং টার্ম ইনভেস্টমেন্ট করা যায় কিনা সম্পর্কে একটু বলতেন। এটা রাজনৈতিক সাথে একটু সম্পর্ক। জিপিটা আমি রাজনৈতিকের চেয়ে বেশি চিন্তা করি। এটা হলো টেকনোলজিক্যাল কোম্পানি, মানে হাইলি টেকনোলজিক্যাল কোম্পানি। কারণ যে কোনো সময় যদি এখন মনে করেন জিপি চলতেছে, এক সময় যেমন নর্মাল ল্যান্ড ফোন ছিল, এখন আর ল্যান্ড ফোন চলতেছে না। হঠাৎ যদি কোনো ওয়্যারলেস ফোন চলে আসে বা অন্য কোনো কিছু চলে আসে, এটা একটা মাইর খেতে পারে, বুঝতে পারছেন? আর রাজনৈতিক ব্যাপারটাও আছে, কাজে যদি আপনার ডাউট থাকে চেঞ্জ করে ফেলেন, অন্য একটা শেয়ারে ঢুকে যান। আর স্যার জি আপনার ধরেন জিপি কিছুদিন আগে আপনার ইন্টারিম ডিভিডেন্ডটা দিয়েছে, এটা কি আপনার ইন্টারিম ডিভিডেন্ড আর অ্যানুয়াল ডিভিডেন্ডটা কি একসাথে অ্যাকাউন্টে অ্যাডজাস্ট হয় নাকি আলাদা না, আলাদা ভাবে যখন রেকর্ডিং করা হয় তখন? আলাদা আলাদা। জি স্যার, ধন্যবাদ স্যার। দুঃখিত স্যার, আসসালামু আলাইকুম। আরেকটা আমাকে কোশ্চেন করতে বললো একটু, সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড যে আপনাদের ব্রোকার স্যার আরো দুই একটা একটু সাজেশন দিতে বললো কোনগুলো আর কি এই তো ব্যাংকের যেগুলো আছে, মনে করেন ব্রাকেট আছে, ব্রাক ইপিএল, লঙ্কা বাংলা আছে, এরা টপ সারির সবাই। আপনার তারপর ব্রাকের আপনার নাকি অ্যাপস এর সমস্যা, আপনাদের অ্যাপ বক্সে দুই একজন কমেন্ট করছে, আবার আরো জন কমেন্ট করছে যে ব্রাকের অ্যাপে সমস্যা, রেসপন্স ভালো করে না। সমস্যা কি ভাই? আপনি যখন অন্যের ঘাড়ে বন্দুক রাখে গুলি করবেন, সমস্যাটা তো আপনার। আপনি ব্রোকারেজের হাউজের কাছে ছেড়ে দিলে তো তারা তাদের মতো করে করবে, আপনি নিজে করবেন ডিলটা। আবার মার্জিন লোনের কারণে অনেকের টাকা কিন্তু সরে গেছে, কাজে ওই জায়গাটাই সমস্যা। যখন আপনি মার্জিন লোন নিয়ে শেয়ার ব্যবসা করবেন, আপনার টাকা চলে যেতে পারে। আবার যখন নিউজ বেস ছুটবেন, কারণ আমরা তো ব্রোকারেজ হাউসে যাই, তা আমাকে বড় লোক বানাই দিবে। এখন ব্রোকারেজ হাউসে যে লোকটা আপনাকে বড় লোক বানাবে, সে নিজেই তো গরিব, সে বড় লোক বানাবে কেমনে আপনাকে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছেন? এটা হলো যে মানে হাউজের সমস্যা না, সমস্যা হয়তো পার্সোনাল কিছু মানুষের। আচ্ছা আচ্ছা, স্যার আপনাদের ওখানে অ্যাকাউন্ট করতে গেলে স্যার কোথা থেকে, এখান থেকে কি অনলাইন অনলাইনে করে নিবেন আপনি, ওই যে ইনভেস্টরদের সাথে যোগাযোগ রাখেন, আর যে আকাশ ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমরা অনলাইনে যাবতীয় সার্ভিস দিয়ে দিব আপনাকে, সমস্যা নেই। আর আমি যদি সশরীরে করতে চাই সেটা আপনাদের অফিসটা? ওই যে আমাদের অফিস ঢাকাতে আছে, সিলেটে আছে, ঢাকার বাইরে আর নাই, একমাত্র সিলেটে আমি আছে। ঢাকাতেই থাকি আর কি, ঢাকাতে। আমাদের মতিঝিলে আছে, উত্তরায় আছে, আপনি যে কোনো জায়গায় যেতে পারেন আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে স্যার। একটু এনসিসি ব্যাংকটা সম্পর্কে একটু বলতেন একটু সময়, এটা কি লং টাইম হবে ধরে রাখা আছে? যে প্রাইসে আছে আমি পছন্দ করি, এই প্রাইসটা খুব ভালো আছে, কিনতে পারেন, নিতে পারেন, লং টাইম রাখা যাবে ধরে? রাখা যায়, এখন পর্যন্ত কোনো নেগেটিভ পাই নেই আর কি, রাখা যায়।
স্যার ওকে, আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন না। আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ওইখানে কি অ্যাকাউন্ট করা যায় স্যার? হ্যাঁ করা যায়, সরকারি কোম্পানি তো, করা যাবে না কেন, করা যাবে। না তারপরে যেহেতু আপনারা একটু আমাদের থেকে বেশি ভালো জানেন, একটু না ভালো, সাজেস্ট আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট আচ্ছা ভালো, করতে পারবেন, নিশ্চিন্তে আচ্ছা, করেন। ধন্যবাদ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সবাইকে, ইউ স্যারকে। আমরা একটু বসবো। আচ্ছা, স্যার অলরেডি চলে গেছেন আমাদের সাথে থেকে। আচ্ছা, আমি কি জন্য আপনাদের একটু ওয়েট করতে বলছি তা হলো, দেখেন আমরা সবসময় কিন্তু ক্লিয়ার ভাবে সবকিছু বলতে পারি না। এখন এখন মানে মেন কথা হচ্ছে যে ভালো কোম্পানি মানেই কি মানে ওটাতে আমার ইনভেস্ট করা যায়? এমন মনে করেন স্কোয়ার অনেক ভালো একটা কোম্পানি, বাট স্কোয়ারের প্রাইসটা যদি আপ থাকে তখন ওই ভালো কোম্পানিটাই কিন্তু আপনার জন্য খারাপ কোম্পানি। আবার দেখেন ব্যাট বিসি অনেক ভালো একটা কোম্পানি, বাট ব্যাট বিসি কিছু নিউজ বা বেশি মানে এখন যেরকম আমরা দেখতেছি যে এক জায়গায় থেকে ফ্যাক্টরি শিফট হয়ে গেছে, তার ট্যাক্স অনেক বাড়িয়ে দিয়েছে, মানে 100 টাকার মধ্যে 70 টাকার মতো আমার ট্যাক্স দেওয়া লাগছে। মার্কেটে অনেক কম্পিটিটর চলে আসছে, অনেক মানে যারা এমন কম্পিটিটর যারা মনে করেন সরকারকে ঠিকভাবে ট্যাক্স দিচ্ছে না, তারপরেও মার্কেটে তাদের পণ্য যেগুলো আমরা জানি সেগুলো বিক্রি হচ্ছে। তো এই যে এই প্রবলেম গুলো আমরা ফেস করতেছি দিনে দিনে, তো এই আপনি মনে করেন যে ব্যাট বিসি কেনা আছে, বাট এই টাইম গুলো যদি আপনি ফেস মানে ভালোভাবে না বোঝেন বা ফেস না করেন, যে আমি নিউজ সম্পর্কে আমি না জানি, এই কোম্পানি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি আমি আপডেট না থাকি, তাহলে কিন্তু এই প্রবলেম গুলো আপনারা করতে পারেন। এটা কোন কোর্সের আন্ডারে পড়ে যেটা আপনি বলতেছেন যে এগুলা শিখায়? এবং আপনাদের দেখলাম অনেকগুলাই কোর্স আর কি। আমাদের কোর্স বলতে গেলে মেন একটা কোর্স এইটা, মার্কেট মাস্টার্স লাইভ, এটা ইন্টারমিডিয়েট টু ও আচ্ছা। অ্যাডভান্স ক্লাস। এখান থেকেই আমরা সবকিছু, এখানে অনেক ক্লাস আমাদের, এবং বেসিক টু অ্যাডভান্স এটাই আমাদের। আদার্স যে কোর্স গুলো এগুলো আমরা কাউকে অফার করি না, কাউকে বলিও না, কারণ এগুলো যেমন হচ্ছে আচ্ছা আমাদের এই কোর্সটা আছে, এই কোর্সটা অনেক অ্যাডভান্স, যেগুলা ব্যাংকের অনেক বড় বড় কর্মকর্তা বা সিএফএ করে যারা, সিএ করে যারা, তারা নেয়। সেটা হচ্ছে বিজনেস মডেলিং এর ক্ষেত্রে। তো ওগুলো আপনাদের আচ্ছা করার দরকার। প্রথম অবস্থায় আপনারা যারা আছেন, এইটা মানে আপনার এই যে কোর্সে এটা করলে এনাফ। আপনি মানে আপনি করলে, আমাদের ওই যে নীলুফা যে ম্যাম উনি আমাদের কোর্স করছেন, তারপরে যে আতানু ভাই উনি আমাদের কোর্স করছেন। আমাদের কোর্স কেমন লাগছে আপনার একটু বলেন তো, তাহলে সবাই একটা হ্যাঁ ভাইয়া, এই কোর্স করার আগে তো, কোর্স করার পরে বুঝলাম যে আমরা আসলে কিছুই জানতাম না, যা জানতাম সবই মানে ভুল। এবং কোর্স করার পরে এমন একটা কন্ডিশন আসছে এখন যে বুঝতে পারছি না আমার টাকাগুলো অন্য যে খাতে আছে আমি অন্য খাতের থেকে বের করে আনছি, না এখান থেকে ভালো কিছু করা সম্ভব এবং হবে। এবং আমরা ফুললি ফোকাস কিন্তু এডুকেশন, মানে আপনার হ্যাঁ জানানো। ভাইয়া হ্যাঁ অফার আকানুল, দিবেন কবে বা প্রোমো কোড আছে কিনা? আচ্ছা, প্রোমোকোড আকানুল, আমাদের কি নীলুফা আমি বলছি। হ্যাঁ আমি জি। আমি আপনার কোর্স করে অনেক উপকৃত হয়েছি। ওই যে অতনু ভাই যেটা বললো যে কিছুই জানতাম না, আসলে তাই। আমার মনে হতো যে অনেক কিছু জানি, কিন্তু এই কোর্স করে আমার মনে হচ্ছে যে আমি কিছুই জানতাম না, অনেকটা শিখেছি কিন্তু আরো একটু শিখতে হবে। আমি ক্লিয়ারলি ওই যে আপনার ইয়েগুলো বের করতে পারছি না, ভিডিও যে গুলো আপনার ফান্ডামেন্টাল ইয়েগুলো, হ্যাঁ ভিডিওগুলো তো বের করতে পারিনি। ওইটা আমাকে একটু হেল্প করতে হবে। ভিডিওগুলো পারলে আমি ওইটা হয়তো কন্টিনিউ দেখলে, 2 বার 3 বার 4 বার দেখলে আমি আরো ক্লিয়ার হতে পারবো। obviously, সবাই একটু মিউট করুন প্লিজ। আমি আমরা ওইটা তাহলে বের করতে পারছি না ভাই। আচ্ছা, আপনি আমাদের সাথে একটু কানেক্ট হলে তো, কথা বললেই তো আমরা বের করে দেবো, সমস্যা নাই। আমরা আচ্ছা আচ্ছা শেষে জি, একটু নক দিয়ে রাখেন, আমরা জি ওটা জি সব রেকর্ড ভিডিও দিয়ে দিচ্ছি। আপনার কাছে আছে অলরেডি, হয়তো আপনি জি, বুঝতে ওকে পারছেন ভাই। না। একটা বিষয়, আপনি হ্যাঁ যেহেতু হ্যাঁ আমাদের সেটাই। আমাদের সাথে 1 ঘন্টা বসতে পারবেন, যে ভাই আমি 1 ঘন্টা আপনার সাথে বসে এই জি, জিনিসগুলো জানতে পারছি, কোর্সের পরে যে কোনো টাইম, কোনো সমস্যা ইনশাআল্লাহ নেই। ইনশাআল্লাহ। জি 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 জি, আমাদের ওকে ভাই। ক্ষেত্রে আমরা আপনাদের জন্য মানে আমরা গত মাসে একটা প্রোমো কোড ছিল আমাদের, বাট এখন থেকে আমরা প্রোমো কোডটা দিতে চাচ্ছি না। বাট আপনারা যখন বললেন, এটাতে আমরা 1000 টাকা ডিসকাউন্ট দিতে পারবো। আর একটা প্রোমো কোড হচ্ছে মাস্টার ক্লাস 10, এটা দিলে আপনি হয়ে যাবে। এটা এখন আপনি নিতে পারবেন না, বাট আপনি আমরা এই কোর্সের শেষে জাস্ট 2-3 মিনিট পরে আপনারা ট্রাই করলে পারবেন। এটা আমি আবার অ্যাক্সেস মানে সিস্টেমটা করে দেবো প্রোমো কোডে। জাস্ট প্রোমো কোডে এখানে যে বাই নাও ক্লিক করে আপনি ওখানে প্রোমো কোড দিতে পারবেন। আচ্ছা, কিভাবে জয়েন করবেন উপরে ভিডিও দেওয়া আছে, আপনি ওটা দেখে নিয়ে নিন, বা আমাদের ওই যে নাম্বার আছে এখানে মেসেজ বক্সে, না আমি এখানে আগে আপনাদের ওই ইয়েগুলো যেগুলো ক্লাস করেছি ওইটার একটু ইয়ে হ্যাঁ চাচ্ছি, ভিডিওগুলো। ওইটা করার পরে যদি আমি কোথাও দেখি আমার ত্রুটি আছে, তারপরে আমি ওই বিষয়ে আবার ইয়ে করবো। sure, sure। আচ্ছা, যারা আমাদের সাথে জয়েন করতে যাচ্ছেন, আমাদের অলরেডি একটা ব্যাচে 20 জন স্টুডেন্ট, এর বেশি আমরা
মানে নিতে চাই না, কারণ কোশ্চেনের অ্যান্সার গুলো দিতে পারি না। যেমন এখন 50 জন আছে, সবার কোশ্চেনের অ্যান্সার ঠিকভাবে দিতে পারি না। তো এই জন্য আমরা একটা স্কুলে মানে একটা ব্যাচে 20 জনই রাখছি, এর বেশি রাখতে চাই না আমরা। আমাদের ক্লাস শুরু হবে আগামী 1 তারিখ থেকে। আমরা যে নাম্বার গুলো দিয়ে দিচ্ছি এখানে পেমেন্ট, পার্সোনাল নাম্বার এগুলোতে দিলেও আপনি করতে পারবেন। প্রথমত আমরা কোম্পানি সম্পর্কে, মালিক কারা, এটা ওইটা এগুলো দেখবো, ডিরেক্টর কারা, সবকিছু আমরা দেখবো। দেখার পর যদি আমার পছন্দ মনে হয় যে তারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আলাদা রাখছে, তারা কোম্পানির মালিক খুব ভালো, মালিক সম্পর্কে আমি গুগলে সার্চ দিলাম, সার্চ দিয়ে দেখলাম তার কোনো রিপোর্ট নাই, তার কোনো, সে কোনো বারে যায় না, সে কোনো মানে তার কোনো রিপোর্টই নাই, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কারো কোনো রিপোর্ট নাই, এগুলো আপনি খুবই ভালোভাবে জানতে হবে। কারণ একটা মানুষ যখন ভালো না হয় তখন তার কোম্পানিও ভালো হবে না। তো এইটা আপনি ভালোভাবে দেখবেন। দেখার পর কি করবো, আমরা অ্যানুয়াল রিপোর্টে চলে যাবো। অ্যানুয়াল রিপোর্ট চলে যাবো, দেখবো যে সে কোথায় কোথায় থেকে ইনকাম করছে, কোথায় কোথায় থেকে টাকা আসছে। এখন এটার জন্য আপনাকে যাইতে হবে কি, আপনার ব্যালেন্স শিটে যাইতে হবে। ভালোভাবে দেখবেন, প্রয়োজন 3টা স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট এবং হচ্ছে ব্যালেন্স শিট। এই 3টা প্রিন্ট দিয়ে দেখেন এবং যে যে পয়েন্ট গুলো আপনার দেখা দরকার বিস্তারিত সেগুলো দেখেন, দেখে বোঝার ট্রাই করেন। এখন ধরেন মনে করেন একটা কোম্পানি ম্যারিকো, ম্যারিকো কোম্পানির আপনি যখন অ্যানুয়াল রিপোর্ট দেখবেন, অ্যানুয়াল রিপোর্ট দেখার পরে আপনি যখন দেখবেন যে এই কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি আমরা অনেকে জানি না। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলতে মনে করেন যে আমার প্যারাশুট সব থেকে বেশি বিক্রি হয়, প্যারাশুট বিক্রি হচ্ছে, এখন আমার বিক্রি হয়েছে 1000 কোটি, বিক্রি 1000 কোটির মধ্যে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আপনি নেন, যেটা আমরা দেখি, আমরা একটু আরেকবার দেখি, চলেন স্ক্রিনে দেখি সরাসরি। তাহলে আপনারা, আমার স্ক্রিন তো দেখা যায় না, একটু জানায়েন তো। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, আগে দেখছি। ওকে, আমি মনে করেন স্কোয়ার ধরলাম, যেহেতু অনেক কথা স্কোয়ার নিয়ে। স্কোয়ার, স্কোয়ারে আমি কি দেখতেছি যে এখানে আমার ইপিএস আছে, ইপিএস তো এদের অনেক বেড়ে গেছে, আবার দেখছি 27 টাকা ছিল, এই কোয়ার্টারের জন্য বেড়ে গেছে, মনে করেন 33 টাকা। ইপিএস মানে কি, একটা শেয়ার প্রতি সে কত টাকা লাভ করছে। কিসের উপর ডিপেন্ড হচ্ছে, এটা কি ডিপেন্ড হচ্ছে আমার রেভিনিউ এর প্রতি, নট প্রফিট। রেভিনিউ কি, আমি এই বছর কত টাকা ইনকাম করছি তার উপর ডিপেন্ড করে আমার একটা ইপিএস আসছে। এখন ইনকাম করছে বলতে গেলে আমি কত টাকা সেল করছি, রেভিনিউ আর কি, কত টাকা আসছে। এরপরে রেভিনিউর উপর অনেক কিছু আছে ভাই, ট্যাক্স ম্যাক্স স্যালারি ম্যালারি এই সে এটা ওইটা অনেক কিছুর পরগান প্রফিট আসে। এখন আপনার রেভিনিউর উপর ডিপেন্ড করে যদি আমার এইটা আসে, এখন ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যা দেখতে পাবেন আপনি যে তার 1000 কোটি টাকা বিক্রি হয়েছে, তার 70,000 কোটি টাকা উঠছে, ঠিক আছে। উঠার পর আপনার বাদ বাকি টাকাগুলো উঠে নেয় এখনো, মানে মার্কেটে বাকি পড়ে আছে। তাহলে আপনার এই ইপিএস এর সাথে ওইটা কি মিলবে? সেম ভাবে মিলবে না। তাহলে আপনি দেখতে হবে অ্যাকচুয়ালি ক্যাশ ফ্লোতে তারা কত টাকা নিয়ে আসছে। যেমন আমরা ব্যাংকের ক্ষেত্রে এনপিএল রেশিওটা দেখি যে তারা কত টাকা লোন দিচ্ছে। 1 লাখ টাকা যদি লোন দেয়, তার না পাওয়ার চান্স কতটুকু। এই যে আমরা যে ব্যাংক, 5টা ব্যাংক একেবারে দেউলিয়া হয়ে গেল, সেই ব্যাংকগুলো এনপিএল রেশিও অনেক হাই, তাদের 80-90 এনপিএল রেশিও, নন পারফর্মিং লোন যেটাকে বলা হয়, যে তারা ওই লোনের এগেইনস্টে কোনো টাকাই ব্যাক পাবে না। তাহলে ওই কোম্পানিতে আমরা কেন ইনভেস্ট করব? সেম ভাবে একটা এইসব কোম্পানির ক্ষেত্রে তো আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট গুলো ভালোভাবে দেখতে হবে, দেখে বুঝতে হবে যে ওরা বাকি কত পড়ছে, শুধু রেভিনিউ দিকে তাকায় থাকলে হবে না। তো এরকম অনেক বিষয় আছে ভাই, আপনাদের জানতে হবে। যেহেতু এখন আপনার টাকা মানে সবারই কষ্টের টাকা, তো সেই টাকাগুলো কিভাবে সেফ রাখতে হবে। টাকা একটা কথা আছে না, শুধু ইনকাম করতে পারলেই হবে না, টাকাটা ধরে রাখার ক্ষমতাও আপনাকে তৈরি করতে হবে। সেই জন্য আপনি ভালোভাবে বুঝবেন, জানবেন, তারপর ইনভেস্ট করবেন। যেহেতু আপনার লং টার্ম প্ল্যান, আমরা আমাদের মনে করেন ছেলে মেয়ের জন্য আমরা টাকাটা যেহেতু রাখবো, তাহলে আমাকে তো ওইভাবেই রাখতে হবে যে আমি এমন এক জায়গায় রাখবো যেটা যেন সেফ থাকে। এবং সব মানে আমরা কিছুদিন পর পরই সেটা আপডেট দেখবো, যে তার বর্তমানে আমরা যেমন একটা শেয়ার কিনতে গেলে তার নিউজ গুলো দেখতে হবে, যে বর্তমানে কি নিউজ গুলো আসছে। আপনার ডিএসসি ওয়েবসাইটে গেলে সব নিউজ পাবেন, একটা একটা করে বের করতে পারবেন, যে একেবারে বিগত যতদিনের ইচ্ছা আপনি বের করতে পারবেন। বের করে দেখবেন যে এই কোম্পানি বর্তমান অবস্থা কি। আমরা এক সময় দেখি যে 10 টাকার শেয়ার প্রাইস, হঠাৎ করে দেখছি 7 টাকায়, আমরা ধাপধুপ কিনে ফেলি। ধাপধুপ কিনে ফেললে তো হবে না, কেন 7 টাকায় আসছে এটা তো আপনাকে দেখতে হবে। আপনি লক্ষ্য করে রাখছেন যেটা সাথে নামলেই কিনবো, সাথে নামলেই কিনবো, কে মানে কমে গেছে, নেমে গেছে, এখন আপনি কিনে ফেলেন। আপনাকে যে নিউজ গুলো দেখতে হবে, কেন কমছে, বেড়ে গেছে, কেন বাড়ছে। ম্যারিকোর ক্ষেত্রে আপনারা একটা কথা বলি, আপনারা অনেকেই বলছেন যে ভাই ম্যারিকো তো অনেক প্রাইস, এটা কিভাবে করবো। ম্যারিকো যে পরিমাণ ডিভিডেন্ড দেয় আর যে পরিমাণ ওদের গ্রোথ, আমি কিছুদিন আগে মে মাসের দিকে 2278 টাকা করে ম্যারিকো কিনছিলাম। ম্যারিকো কেনার পরে এখন 2700-2800 টাকায় যে প্রাইস, এখনো আমি ম্যারিকো কিনছি, 2টা হলেও কিনছি। কেন কিনতেছি, তখন 2200-2300 বা 2400-2500 টাকা করে যে প্রাইসে যে পি রেশিও ছিল, এখনো 2700 টাকায় সেম পি, আরো বরং কম পিতে কিনতেছি। তাহলে কি হলো, আমার জন্য প্রাইস রেঞ্জটা তো সমান।
আপনাকে দেখতে হবে কোম্পানি বছর বছর কেমন গ্রোথ করতেছে। কোম্পানি যদি গ্রোথ না করে, আমার ওই কোম্পানি ভাই আমার আরো কম দিলেও আমি কিনবো না, কারণ কোম্পানির গ্রোথ থাকতে হবে। কোম্পানি দেখবো আমি প্রতি বছর বছর কিভাবে লাভ দিচ্ছে, কিভাবে জাম্প করতেছে, কিভাবে তারা গ্রোথ কেমন। গ্রোথ যদি ঠিক থাকে এটাকে বলে PEG রেশিও। এই রেশিও গুলো আপনাকে ক্যালকুলেট করা জানতে হবে। যদি ক্যালকুলেট করতে পারেন তারপরে আপনি অ্যাকচুয়াল একটা কোম্পানি অ্যানালাইসিস করে বের করতে পারবেন যে একটা কোম্পানি আমার কোন প্রাইসে কেনা উচিত। আমরা যেমন ব্যাডবিসির ক্ষেত্রে ভাই মার্কেটে নেমে মানে রিটেলার যারা তাদেরকে জিজ্ঞেস করছি যে মানে ব্যাডবিসির অবস্থা কেমন এখন, যে তাদের প্রোডাক্ট কেমন সেল হচ্ছে, তার কম্পিটিটর যারা আছে তাদের প্রোডাক্ট কেমন সেল হচ্ছে, কিভাবে তারা মার্কেটিং করতেছে, তাদেরকে কি হেল্প করতেছে, সব ভাবে। এগুলো আপনার ক্ষেত্রে মনে করেন আপনি বাজার কিনবেন, বাজারে একটা আশেপাশে মনে করেন যে আপনার বাসাতেই তো মনে করেন রঙের কাজ চলছে, মিস্ত্রিকে জিজ্ঞেস করুন যে ভাই কোনটা রং বেশি ভালো চলে। এগুলাকে ফার্স্টলি জানতে হবে। যদি দেখেন যে মার্কেটে আর কেউ নাই, এটা টপ লেভেলে আছে, তারপরে এসে অ্যানালাইসিস করেন। যে স্যার একটা কথা বলে না যে মার্কেটে ম্যানেজমেন্ট দিতে হবে, তারপর সুনাম দেখতে হবে, সুনাম কেমন আছে কোম্পানির, এটা দেখে তারপরে আপনি কিনবেন। তো ভাই আমি জলদি অনেক কথা বলে ফেলেছি, আপনাদের আর কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, হ্যান্ড রেজ করে আমাকে করতে পারেন যদি কোনো কোশ্চেন থাকে। আচ্ছা হ্যাঁ, এই টপিক গুলো কি কোর্সে বোঝানো হয়? হ্যাঁ ভাই, এটা না, আমাদের মডিউলটা জাস্ট আমি একটু বলি। আমাদের ফার্স্টে একেবারে বেসিক থেকে শুরু হবে, মনে করবো আমরা কিছু জানেন না আপনারা। এগুলো আমরা, এটা গত ব্যাচের আগের ব্যাচের মডিউল আমরা রেখে দিচ্ছি, কিন্তু এটা আমরা এখন আপডেট করতেছি, প্রতিনিয়ত আপডেট করতেছি। আমাদের অ্যাডভান্স ক্লাসের যে, আমরা অ্যাডভান্স ক্লাস আগামী মাস থেকে হয়তো বা রাখবো না, অ্যাডভান্স ক্লাসের যে বিষয়গুলো আছে সেগুলো সবকিছু এটার মধ্যে নিয়ে আসবো, যেন একটা পারফেক্ট কোর্স হয়। এই জন্য আমরা ডিসকাউন্টটা বাদ দিয়ে দিয়েছিলাম। এই জন্য এই মাস থেকে আমরা আগের অ্যাডভান্স কোর্সের অনেক কিছু এটার মধ্যে নিয়ে আসবো। তো এখানে ব্রোকারেজ হাউস এটা এটা যেগুলো আছে সেগুলো আপনারা পাবেন, আইপিও মার্কেট এটা এটা, তারপরে স্টক মার্কেটের যে টার্ম মানে সিকুয়াল ওয়াইজ সুন্দরভাবে তৈরি করা আছে, যেখানে আপনি দেখলেই মানে একেবারে প্রথম থেকে যদি লেগে থাকেন তাহলে আপনি ইনশাল্লাহ সবকিছু বোঝা যাবেন। ডিভিডেন্ড কেস স্টাডি, এবং এটা হচ্ছে মানে অন্যজনের ক্লাস তো আমাদের 4 জন ইনস্ট্রাক্টর, এবং এই যে অ্যানুয়াল রিপোর্ট কিভাবে পড়তে হয়, বিজনেস স্ট্রাকচার, গুড কোম্পানি কিভাবে বুঝতে হয়, কোন কোথায় কি আছে সব কিছু, ইনকাম স্টেটমেন্ট, তারপরে ব্যালেন্স শিট অ্যানালাইসিস, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এবং আমরা লাইভ আপনাদের সাথে আলোচনা করব যে একটা কোম্পানি অ্যানালাইসিস করার জন্য কোন কোন জিনিস দেখতে হয়। আমি যেমন একটা করলাম এখন, এইভাবে ডিটেল সুন্দর থেমে থেমে প্রত্যেকটা আপনি বলতে পারেন যে এই কোম্পানিটা অ্যানালাইসিস করে দেন, ওইগুলো আমরা করব, এবং লাইভ অ্যানালাইসিস করে আপনাদের দেখানোর ট্রাই করব যে এই কোম্পানিটা আপনার জন্য কেনা উচিত কি উচিত না। এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে বিষয়গুলো, তারপরে স্টক সিলেকশন ফ্রেমওয়ার্ক যেগুলো সেগুলো, এবং আমরা এখন থেকে এক্সেল শিট দিয়ে দেবো, এক্সেল শিটের ফরম্যাট করে আপনাদের দিয়ে দিব, যেন আপনারা নিজেরা ওখান থেকে বসে জাস্ট কোম্পানিগুলোর ইনফরমেশন গুলো নিয়ে এসে এক্সেল শিটে বসাবেন, এবং লাস্টে অ্যান্সার চলে আসবে যে এই কোম্পানিটা আপনার কেনা উচিত কি উচিত না। এই যে এখানে আমরা লাইভ অ্যানালাইসিস নিয়ে আসছি একেবারে। এটা গত মাসের আগের মাস থেকে শুরু হয়েছে। এবং ডার্ক সাইড অফ স্টক মার্কেট কিভাবে ম্যানিপুলেট করে, কিভাবে আপনাকে মানে ধোকা দিতে পারে। এখানে আমি যদি একটু শর্ট করে বলি, কারণ এগুলো আগে বলে নি আগে, টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আমাদের ক্লাস আছে 3টা বড় বড় ক্লাস, মিউচুয়াল ফান্ড নিয়েও ক্লাস আছে। এখানে আমরা একটা মিউচুয়াল ফান্ডের একজন ফান্ড ম্যানেজারকে নিয়ে এসে এটা যেগুলো জানানোর ট্রাই করি। এখন একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে এই যে ডার্ক সাইড অফ স্টক মার্কেট যেটা আছে, এর মধ্যে কিছু কিছু বিষয় আছে। মনে করেন আমরা একটা কোম্পানি কিনতে যাই, কি দেখি, কোম্পানি কিনতে যাই আমাকে দেখতে হবে যে ওই কোম্পানি অ্যাকচুয়ালি কত টাকার কোম্পানি। মনে করেন একটা কোম্পানি আছে, যে কোম্পানি 100 কোটি টাকার কোম্পানি, সোনালী পেপার এটা ওটা, এগুলো মাগুরা, তারপরে অনেক কোম্পানি আছে যেগুলো একেবারে ছোট কোম্পানি। 100 কোটি টাকা এখনকার মানুষের কাছে কিছু না। একটা ব্রোকারেজ হাউস যদি মনে করে যে আমি 50 কোটি টাকা দিচ্ছি, 10% 50 কোটিও লাগবে না, 10 কোটি টাকা দিলে ওই শেয়ার নাড়াচাড়া করা যায়। আমি কিনবো, আপনি বিক্রি করবেন, আমি কিনবো বেশি দামে, শেয়ার দাম বাড়তেছে, এইভাবে ম্যানিপুলেট গুলো করা হয়। এখন আপনি কোন কোম্পানি কিনবেন না, যে কোম্পানি একেবারেই লো পেড আপ কোম্পানি, যেগুলো 100 কোটি টাকার কোম্পানি, 50 কোটি টাকা, 60 কোটি টাকার কোম্পানি, এগুলো আমি কিনবোই না, কারণ এগুলো নিয়ে ঝামেলা হবে। এগুলো নিয়ে যত ঝামেলা সবকিছু এই কোম্পানিগুলো। তাহলে আপনি কেন ওই কোম্পানির যাবেন? আপনি যাবেন বড় লার্জ ক্যাপ, অ্যাটলিস্ট মিড ক্যাপ যেগুলো কোম্পানি আছে সেগুলো কিনেন, সেফ থাকবেন। অথচ যেগুলো ছোট কোম্পানি সেগুলোতে দেখবেন একটাও ভাই মানুষ, স্টক মার্কেটে দোষ দিয়ে লাভ নাই, আমরা বুঝি না যে একটা কোম্পানি কিনবো এটা বাড়বে, কেন বাড়বে আমাকে তো জানতে হবে। কিছুদিন আগে দেখলাম এমন, আপনি স্টক সাইটে গেলে দেখবেন যে প্রোডাকশনই বন্ধ কিন্তু শেয়ারের দাম বাড়তেছে। ভাই একটা কোম্পানির প্রোডাকশন যদি অফ হয়, মানে ওখানে সব লেখা আছে, প্রোডাকশন যদি অফ হয়, কেন শেয়ারে নাড়াচাড়া হচ্ছে, কেন শেয়ার মানুষ কিনতেছে, কেন বিক্রি করতেছে, এগুলো আমরা একেবারেই জানি না। যাই হোক ভাই, আমাদের কোশ্চিন, শিবলি ভাই আপনি কোশ্চিনটা করেন প্লিজ।
ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, আসলে অনেক কিছু জানতে পারলাম। এই জন্য আসলে কোশ্চেন না, ঠিক এটা আসলে একটা অ্যাওয়ারনেস, যেহেতু অনেক কিছু জানতে পারছি। আপনি প্লিজ একটু কাইন্ডলি এখানে যতজন আছে সবাইকে জাস্ট আই বিলিভ যে ভার্জিন লোনের যে কুফল, মানে ভার্জিন লোন নিয়ে আমার মনে হয় না যে আজ পর্যন্ত বাংলাদেশের মার্কেটে কেউ কোনোদিন ভালো কিছু করতে পারছে। আপনি জাস্ট একটু এটা বলেন, কারণ হয়তোবা অনেকেই থাকতে পারে এখন মার্কেট অনেক লোতে আছে, অনেকেই হয়তো লোভে পড়ে। একে তো যারা মুসলমান তাদের ক্ষেত্রে অবশ্যই এটা হারাম, লোন নেওয়া হারাম, সেটা ডিফারেন্ট জিনিস, আমি জাস্ট মুসলমানদের জন্য বলতেছি। বাট তারপরেও আপনি বিজনেস পার্সপেক্টিভ থেকে মার্জিন লোনটা যে কতটা ক্ষতিকর, আমি চাই না এখানে যারা আছে সবাই কেউ ক্ষতিগ্রস্ত হোক। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, মার্জিন লোন বলতে কি বোঝায়? যে আপনার কাছে মনে করেন 1 লাখ টাকা শেয়ার কেনা আছে, কোন শেয়ার গুলো ভালো, যে কোম্পানিগুলো, আগে এমন হয়তো যে কোনো কোম্পানি শেয়ার কেনা থাকলে আপনাকে মার্জিন লোন দিত। মার্জিন লোন, লোন শব্দ বুঝতে পারছি, আমাকে ঋণ দিবে। ঠিক আছে, এটা কারা কারা দিবে? ব্রোকারেজ হাউস দিবে। তো ব্রোকারেজ হাউস ঋণ দিবে। এখন যেমন দেখেন অনেক গ্রুপে অনেক জায়গায় মানে লাফালাফি হচ্ছে, এই মার্জিন এটা এমন করছে কেন, এত কম লোন দিবে কেন, সব কোম্পানিতে দিবে না কেন, কত কথা। এগুলো একটাও ইনভেস্টর না, যারা চিল্লাপাল্লা করতেছে একটাও ইনভেস্টর না। এরা শুধু চাই হচ্ছে ট্রেড করতে, লোকের টাকা দিয়ে বিজনেস করবো। ভাই আপনি কি যে এলাকাতে কিস্তি দেয় না এনজিও গুলো আছে, ব্যাংকের থেকে বেশি ডেঞ্জারাস এগুলা। আর যারা ওই যে অনার্স মাস্টার্স, যারা আমি যেমন এমবিএ পড়ছি, তো যারা বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করছে তারা জানে যে ভাই 1 বছরের কিস্তির কথা বলে এরা প্রতি সপ্তাহে টাকা নিচ্ছে। প্রতি সপ্তাহে যে টাকাটা নিচ্ছে সেই টাকা কি আমার ইন্টারেস্ট কমবে না? অ্যাকচুয়ালি কি কমতেছে? কমতেছে না। পিভি রেশিওর একটা মানে প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালুর ম্যাথ আছে, এগুলো করলে বোঝা যায় যে একটা কোম্পানি একটা, আপনি যদি মনে করেন লোন নেওয়ার সিস্টেম কি, 1 লাখ টাকা আপনাকে দিব, একটা মেয়াদ থাকবে, সেই মেয়াদ পর আপনার টাকাটা ইন্টারেস্ট সহ বুঝাই দিব। আর যদি এটা প্রতি মাসে দিই, প্রিমিয়াম বলে এটাকে, যে আমি প্রতি মাসে মাসে দিই, সপ্তাহে সপ্তাহে দিই, ইন্টারেস্টটা রেটটা আরো অনেক বাড়ে, 14%, 20%, 25% চলে যায়। মাসে করলে মনে করেন একটু কমে, বছরে করলে আরেকটু কমে। অ্যাকচুয়াল হিসাবটা হচ্ছে বছরে হয়, বাট কিস্তির হিসাব কি বছরে হয়? হয় না। আপনি যখন কিস্তি নিতে যাবেন 10,000 টাকা তারা অলরেডি আপনার থেকে জমা নিবে, ইন্স্যুরেন্স বলে আপনার থেকে 1,000 টাকা নিবে, ফর্ম ফিল আপ বলে এত টাকা নিবে। মানে ভাই এই যে ব্যাংক বলি বা এই যে বিমা বলি, যে কোম্পানিগুলো আছে এগুলো ম্যাক্সিমাম ভাই আপনাকে ধ্বংস করার জন্য রাখছে। তো শেয়ার মার্কেটেও সেম। শেয়ার মার্কেটে কি, আপনার কাছে যদি 1 লাখ টাকা শেয়ার থাকে, তাহলে ব্রোকারেজ হাউস কি বলবো, ভাই আপনি 80,000 টাকা লোন নিতে পারবেন আমার থেকে। লোন নিয়ে কি করবেন? শেয়ার কিনবেন। এখন আপনি তো ভালো শেয়ার চিনেন না, আপনি একজন বলছে যে ভাই আপনি এই কোম্পানির শেয়ার কিনেন, আপনি মার্জিন লোন নিছেন আরো 80,000 টাকা নিয়ে একটা খারাপ কোম্পানিতে ইনভেস্ট করে ফেলেছেন। এখন শেয়ার মার্কেট পড়তেছে, শেয়ার মার্কেট পড়তেছে, পড়তে পড়তে যখন এমন একটা অবস্থায় চলে গেছে যে আপনি অ্যাভারেজ মার্জিন লোন নিয়ে যতগুলো শেয়ার কিনছেন এবং আপনার আগের যে শেয়ার গুলো কিনা ছিল অ্যাভারেজ প্রাইস হয়ে গেছে 1 লাখ টাকা, তখন ব্রোকারেজ হাউস কি করবে? শেয়ার গুলো বিক্রি করে দেবে, সব শেয়ার। কেন বিক্রি করে দিবে? কারণ তারা যদি বিক্রি করে না দেয়, আপনার শেয়ারের মূল্য যদি 80,000, 85,000, মনে করেন 70,000 চলে আসে, ব্রোকারেজ হাউস কি ফুল টাকাটা পাবে? আপনি যদি না দেন, পাবে না। এই জন্য ব্রোকারেজ হাউস কি করবে? সব বিক্রি করে দিবে। তাহলে আপনার কি হলো? 1 টাকাও থাকলো? আপনি কি শেষ হয়ে গেলেন না? গেলেন। এখন এই যে মার্জিন লোন নিলেন, শুধু এটাতেই সীমাবদ্ধ না। আপনি মার্জিন লোন দিবেন, তাকে একটা ইন্টারেস্ট রেট দিতে হয়। আপনি যদি শেয়ার লাভ করেন, লস করেন, আপনি তার থেকে যে ঋণ নিলেন, ঋণের এগেনস্টে তো আপনাকে ইন্টারেস্ট দিতে হবে, সেই ইন্টারেস্টও আপনাকে দেওয়া লাগবে। তো আপনারা যারা আছেন কেউ ভাই মার্জিন মানে শুধু এখানে না, স্টক মার্কেটে না, লোনের দিকে যাবেনই না, যদি মানে এক্সেপশন যদি না থাকে, যেমন একটা কেস না আমার নাড়লে হচ্ছেই না। সেই জন্য আমাদের কোর্সে ফার্স্ট একটা চ্যাপ্টার আছে যেটা থেকে আমরা বলি ইন্ট্রোডাকশন টু মানি ম্যানেজমেন্ট, যেখানে আমরা বলে থাকি যে ইমার্জেন্সি ফান্ড নামে একটা কথা আছে, যেখানে আপনার 6 মাসে চলতে যে টাকাটা লাগবে সেটা সেফ রাখবেন। এটাতে আপনার যদি কোনো বিপদ আপদ আসে, ওখান থেকে টাকাটা বের করে আপনি প্রবলেমটা সলভ করবেন, এবং আবার যখন আপনি স্বাবলম্বী হবেন তখন আবার এই টাকাটা গুছিয়ে ইমার্জেন্সি ফান্ডের কাছে রেখে দিবেন। সেটা আপনি কি করবেন? ব্যাংকে ফেলে রাখবেন, হয়তো 2 মাসে 3 মাসের এফডি করে রাখতে পারেন। যদি না হয় একেবারে ক্যাশ রেখে দিবেন, সেভিং অ্যাকাউন্টে রেখে দিবেন, যেমন ইমার্জেন্সি টাইমে এটা দিয়ে আমি চলবো। লোন কখনো নেবেন না। লোন সব থেকে খারাপ একটা জিনিস। লোন কারা নিবে? অনেক বড় বড় ব্যাংক, অনেক বড় বড় কোম্পানি, তারা লোন নিবে। তারা লোন নিয়ে ইয়া করতে পারবে। একটা কিছুদিন আগে একটা মুভি বের হয়েছিল না শাহরুখ খানের, বড় বড় যারা একটা মার্সিডিজ কিনলে ওটাতে লোন ইন্টারেস্ট রেট কম হয়, কিন্তু আমরা যখন চাষাবাদ করতে চাই যে লোন গুলো নিই, সেগুলোতে ইন্টারেস্ট অনেক বাড়ে। যেমন কিস্তির ক্ষেত্রে ব্যাংক থেকে আপনি লোন, ব্যাংক তো আপনাকে দিবে না ভাই। ব্যাংকে থেকে লোন নিবেন 8-9% না 10-12%, কিস্তি নিলে 15%, 20% লোন হয়ে যায়, ইন্টারেস্ট রেট হয়ে যায়। তো এই জন্য লোনের থেকে একেবারে দূরে থাকবেন। শেয়ার মার্কেটে তো নাই একবারে, আপনার নগদ টাকা আছে, আপনি 2টা শেয়ার কিনে ফেলে রাখেন, কষ্ট নাই। আরেকটা বিষয় হচ্ছে, আপনি শেয়ার কিনে যদি মাথা মানে যন্ত্রণা শুরু হয়, তাহলে তো ওটার দিকে একদমই দরকার নাই ভাই। আপনি যেটা টাকা রাখবেন সেই টাকাটা একেবারে আপনার, যে টাকাটা আপনার একবারেই লাগবে না, আমার 1-2 বছরের লাগবেই না, বা 5 বছর 10 বছরের লাগবেই না, ওটা ফেলে রাখছি মানে আমার এটা নাই।
এরকম চিন্তা ভাবনা করে সেটাতে রাখবেন। আপনার আমাদের আমার হয়েছে পার্সোনালি, আমি একটা ভিডিও ক্রিয়েট করছিলাম যেটাতে বলছি যে আমার লাইফে কি ভুলগুলো ছিল। তার মধ্যে একটা হচ্ছে আমার ইমার্জেন্সি টাকা দিয়ে শেয়ার কেনা। আমার ফর্ম ফিল আপ না করে আমি টাকা দিয়ে শেয়ার মার্কেটে আমার মনে হয়েছে যে এই কোম্পানিটা ভালো হবে, আমি ইনভেস্ট করে ফেলছিলাম। কিছুদিন পর দেখছি আরো কমে গেছে, লাস্ট ওই টাকা লস দিয়ে আমার শেয়ার বিক্রি করে আমার কাজটা সম্পূর্ণ করা লাগছে। তো এরকম 2010 সালে বলি, 96 সালে বলি, মানুষ গরু কি জমি জমা বিক্রি করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে, খালি লাভ হবে, খালি উঠছে। ওয়ারেন বাফেট একটা কথা আছে না, সবাই যখন লোভ করে তখন তুমি ভয় পাও, আর যখন সবাই ভয় পাচ্ছে তখন লোভ করো তুমি। যখন মানে এই টাইমে সবাই ভয় পাচ্ছে স্টক মার্কেট কি হবে, এই হবে, এখন একটু লোভ করে 2টা ভালো শেয়ার কিনে রাখেন, তারপরে দেখেন একটা কাজ হবে। গত 5-7 বছরে এখন যে পিইতে শেয়ার পাচ্ছি আমরা, এটা পাই নাই। গত স্কয়ার বলেন, যে ভালো কোম্পানি বলেন, এত কম পিইতে শেয়ার ছিল না। ম্যারিকো যে এত প্রাইস হয়ে গেছে, তাও এই 10-12তে কখনো শেয়ার পায়নি, 17-18তে পাওয়া গেছে শেয়ার। তো বুঝে শুনে ভাই আমরা ইনভেস্ট করব, লোনের দিকে একবারেই যাব না। আচ্ছা, আমরা মামুন ভাই আপনি কোশ্চেনটা বলেন ভাই। জি, আমি বলছিলাম, আপনি বললেন যে কোম্পানির ক্যাপিটাল দেখে, কোম্পানির ক্যাপিটালটা আমরা স্বাভাবিকভাবে কিভাবে জানতে পারি যে এই কোম্পানির ক্যাপিটাল এত? সেটা কি শেয়ার পেইড আপ শেয়ার নাকি এরকম কিভাবে? আচ্ছা, কিভাবে জানতে পারি যে এই কোম্পানিটার অ্যাকচুয়ালি কত টাকার কোম্পানি? এই তো, রাইট। ওকে। আচ্ছা, আপনারা যারা আমাকে নক দিচ্ছেন, আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে কথা বলে যে কোনো হেল্প নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমি একটু দেখাই আপনাদেরকে যে কিভাবে আমরা জানতে পারি। এখানে যে আপনি একটা মনে করেন সোনালী সোনালী পেপার, সোনালী লাইফ সব একই অবস্থা, মনে করেন সোনালী পেপার। আমি এখানে গেলাম, যাওয়ার পর কি করব, এখানে আমি দেখতে পাচ্ছি যে এইটার পি রেশিও কত, 19, ইপিএস 11। 19 পিতে আমি এই শেয়ারটা কিনবো না, প্রথমেই নেগেটিভ। দ্বিতীয়ত কি, আমার ডিভিডেন্ড এখানে অনলি মানে 40%, মানে 40 পয়সা আমাকে ডিভিডেন্ড দিবে, 10 টাকা ফেস ভ্যালুর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এখানে ইল্ড কত, 1.86। ইল্ড কি, যে আমি 100 টাকা ইনভেস্ট করলে কত টাকা রিটার্ন পাচ্ছি। ওকে, তো এরপরে আমি যদি নিচে যাই, তা দেখতে পাচ্ছি যে এখানে ডিরেক্টরের হাতে কত, গভর্নমেন্টের হাতে কত, ইনস্টিটিউটের হাতে কত। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে পাবলিকের হাতে যত কম থাকবে তত ভালো, ফরেন শেয়ার যত বেশি থাকবে তত ভালো, ইনস্টিটিউট যত বেশি থাকবে ভালো, গভর্নমেন্টের হাতে যত থাকবে ভালো, এবং ডিরেক্টরের হাতে যত বেশি থাকবে তত ভালো। সবথেকে কম থাকলে ভালো কোনটা, যে আপনার হাতে যে শেয়ারটা আছে সেইটা। যেমন ম্যারিকোতে দেখলেন 1.27% পাবলিকের কাছে আছে, খুবই কম। এখন আপনি এখানে আসবেন, এখানে এই যে আসবে ডিপ, ব্লক ট্রেডিং, ফান্ডামেন্টাল আসবেন। ফান্ডামেন্টাল এসে দেখবেন যে পেইড আপ ক্যাপিটাল কত, দেখেন 33 কোটি অনলি। মার্কেট ক্যাপ কত, 709 কোটি অনলি। অথরাইজ ক্যাপিটাল কত, 50 কোটি অনলি। এগুলো জানতে হবে, এটা মিনিং জানতে হবে। অথরাইজ ক্যাপিটাল কি, লং টার্ম লোন কি, শর্ট টার্ম লোন কি। আপনি দেখেন শর্ট টার্ম লোন 97 কোটি টাকা, মানে 6 মাসের মধ্যে যে লোনটা আপনাকে পরিশোধ করতে হবে, সেটা আপনার পেড আপ ক্যাপিটালের থেকে বেশি। চিন্তা করছেন আপনি, অথরাইজ ক্যাপিটালের থেকে বেশি। বুঝছেন কি অবস্থা? এখান থেকে দেখতে পারবেন, দেখে আপনি এখান থেকে বুঝবেন যে একটা কোম্পানি, আপনি পয়েন্টটা যদি আমি দেখি, আর এটা ভালো কোম্পানি দেখবেন কিভাবে, মনে করেন স্কয়ার যদি আপনি দেখেন, এখানে আপনি নিচে আবার চলে যাবেন, চলে যেয়ে দেখেন 888 কোটি পেড আপ ক্যাপিটাল। পেড আপ ক্যাপিটাল বলতে কত টাকা তুলছে, এটা আবার মিনিং জানতে হবে। যে অথরাইজ ক্যাপিটাল কি, যে প্রথমে আপনি একটা কোম্পানি লাইসেন্স করতে গেছেন বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে, তারা বলছে ভাই তোমার কোম্পানি দেখে আমার মনে হয়েছে, তোমার রিপোর্ট দেখে, তোমার সবকিছু দেখে আমার মনে হয়েছে তুমি 1000 কোটি টাকা আমাদের মানে বাংলাদেশ পাবলিক যারা আছে, ইনভেস্টর আছে, তাদের থেকে তুলতে পারবে, এর বেশি তুলতে পারবে না। তোমরা তুলছে কত, 886 কোটি টাকা। আর এদের লোন দেখেন অনলি 81 কোটি টাকা, লং টার্ম লোন 1 বছর পরে, শর্ট টার্ম লোন 61 কোটি টাকা। রিজার্ভ আর সারপ্লাস দেখেন, মাথা খারাপ এত। 2 নম্বরে আছে এত টাকা রিজার্ভ, আর মানে একটা আছে যমুনা ওয়েল মনে হয়, তারপরে মানে স্কয়ার। তো এগুলো দেখতে হবে, দেখে আপনাকে বুঝতে হবে যে একটা কোম্পানি কি অবস্থা। তারপরে যদি বেশি দেখতে চান তাহলে অ্যানুয়াল রিপোর্টে চলে যান, অ্যানুয়াল রিপোর্টে এভরিথিং আছে, আরো 5 বছরের আছে, সবকিছু আছে, দেখে আপনি বলুন। আমরা ওই যে আপনারা বলেন যে কোম্পানির ক্যাপিটাল দেখার জন্য, তাহলে আমরা পেইড আপ ক্যাপিটাল যারা ওইটা দেখবো। আচ্ছা, পেড আপ ক্যাপিটাল হচ্ছে যে এই কোম্পানি 1000 কোটি টাকার মধ্যে 886 কোটি টাকা তুলছে, অলরেডি পাবলিকের কাছ থেকে পাবলিকের শেয়ার বিক্রি করছে, ঠিক আছে, বিক্রি করে টাকাটা উঠাইছে। এরা এখনো 114 কোটি টাকা তুলতে পারবে মার্কেট থেকে, কিন্তু তুলছে না। এই জন্য স্কয়ার স্টক ডিভিডেন্ড দিচ্ছে না, দেখছেন আপনারা এখানে কিন্তু স্টক ডিভিডেন্ডের যদি দেখেন আমরা। আচ্ছা, এখানে কি
প্রিমিয়াম নিতে হয় এদের, ফালতু একটা জিনিস। তো এখানে ওরা স্টক ডিভিডেন্ড দিচ্ছে না, সবসময় ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। এটা ডিএসসি ওয়েবসাইটে গেলে পাবেন আপনারা। ডিএসসি ওয়েবসাইটে যদি যান, স্কয়ার ফার্মাতে চলে যাবেন, যাওয়ার পর এখানে ওই রিপোর্ট গুলো সব এখানে দেওয়া আছে, যে মনে করেন অথর পেড আপ ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটাল, সবকিছু এখানে দেওয়া আছে। মানে সামনাসামনি পাওয়া যায়। যে দেখেন এখানে কিন্তু কোনো স্টক ডিভিডেন্ড 20-এর পরে দেয় না, আর 5% স্টক দিয়েছিল দেয়নি। কি জন্য দেয় নাই? কারণ তাদের যে স্টক ডিভিডেন্ড দেওয়া সেটার অলরেডি মানে আর 114 কোটি টাকার মতো তুলতে পারবে তারা। তাহলে এখন তো স্টক ডিভিডেন্ড দিতে পারবে না। তাদের যখন ইমার্জেন্সি কোনো টাকা প্রয়োজন হবে তখন ওটা দিয়ে সে টাকা তুলে নেবে। এখন অন্য কোম্পানির ক্ষেত্রে যদি আমরা দেখি, মনে করেন যে একটা ব্যাংকের ক্ষেত্রে আমরা যদি দেখি, মনে করেন পুবালি না, আমরা একটা ব্র্যাক ব্যাংক, যেহেতু অনেক পপুলার ব্র্যাক ব্যাংক যদি আমরা দেখি, ব্র্যাক ব্যাংকে যদি আমরা দেখি, দেখেন এই হচ্ছে 14 সালে 12.5% স্টক দিছে, এখানেও 14 সালে 12.5% ক্যাশ দিছে। এখন কেন দিছে? এটা দিতে পারছে এই জন্য যে এখানে যদি আমরা পেড আপ এবং অথরাইজ ক্যাপিটাল দেখি, দেখেন ঠিক আছে, অর্ধেকই এখনো হয় নাই। এই জন্য তারা স্টকও দিচ্ছে, ক্যাশও দিচ্ছে। কিছুদিন পর তারা স্টক বাড়িয়ে দিবে এবং ক্যাশ কম দিবে। কি জন্য? ব্যাংকের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার ক্যাপিটাল। তার হাতে যত টাকা থাকবে তত টাকা তারা ইনভেস্ট করতে পারবে, লোন দিতে পারবে মানুষকে, ইনকাম হবে আরো বেশি। এই জন্য সেই কোম্পানিগুলো টাকা অনেক বেশি লাগে ব্যাংকে, যার কারণে এই কোম্পানিগুলো স্টক দিয়ে দেয়। যে আপনি ডিভিডেন্ড পাবেন, সেটা স্টক ডিভিডেন্ড দিয়ে দিবে, ক্যাশ দিবে না, ক্যাশ রেখে সে বিজনেস করবে। ঠিক আছে, এখন যদি দেখেন এই দুইটা কাছাকাছি হয়ে গেছে, যেমন আমরা দেখলাম স্কয়ারের ক্ষেত্রে, তাহলে ওই কোম্পানি থেকে আর স্টক আশা করবেন না, কারণ ওই কোম্পানি আর স্টক দিতে পারবে না। এখানে একটা বিষয় হচ্ছে টোটাল নাম্বার অফ শেয়ার, আউটস্ট্যান্ডিং যে সিকিউরিটিজ বলে, এইটা মার্কেট ক্যাপিটালাইজেশন, যেটাতে এই কোম্পানিটাকে টোটাল যদি আপনি কিনতে চান কত টাকা লাগবে, এটা আপনি এখানে দেখতে পারবেন। তো এখানে অনেক কিছু আছে ভাই, এখানে আরো ইপিএস মিপিএস এই সে এটা ওইটা সব আছে। এই যে যেমন এখানে যেমন ধরেন প্রেজেন্ট অপারেশন স্ট্যাটাস অ্যাক্টিভ, এখানে যদি ইনঅ্যাক্টিভ দেখেন তাহলে বুঝবেন যে এই কোম্পানি বন্ধ, এই কোম্পানি এখন প্রোডাকশন কাজ করতেছে না, তাহলে এই কোম্পানির দরকার নেই। বুঝছেন ভাই? আমি অনেক কথা বলে ফেলছি, যদিও আমি একটু দ্রুত কথা বলি। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন। পি রেশিও কত থাকলে ভালো? পি রেশিও কত থাকলে ভালো, এটা স্ট্যান্ডার্ড মানে ধরা হয় 15, বাহিরের কান্ট্রিতে আমরা বলি 10-12 থাকলেই ওইটা ভালো বলা চলে। এখন একটু আগেই বললাম পি রেশিওর ক্ষেত্রে আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখতে হবে, ক্যাশ ফ্লোতে দেখতে হবে যে অ্যাকচুয়ালি তারা কত টাকা তুলছে না তুলছে, এগুলো দেখে মানে মার্কেটে কত টাকা তার পরে আছে এটার উপর ডিপেন্ড করে আপনি পি রেশিও বলবেন। আরেকটা বিষয় হচ্ছে গ্রোথ আছে কিনা কোম্পানি যদি গ্রোথ থাকে, যেমন ম্যারিকোর গ্রোথ আছে, সে 12 পিতে চলে গেছে, তাও এটা আন্ডার ভ্যালু অবস্থায়। বুঝছেন? এই জন্য হার্ড অ্যান্ড রুল নাই কোনো যে এই পি রেশিও এতই ভালো। এক্ষেত্রে আমরা বলতে পারি যে এখন আন্ডার ভ্যালু অবস্থায় আছে ব্যাংকের পি রেশিও সব থেকে কম। তো এই জন্য আপনি পি রেশিও যত থাকবে তার থেকে দেখবেন ইপিএস কত গুণ। পি রেশিও মানে কি? পি রেশিও যদি দিয়ে ইপিএস এ গুণ করেন তাহলে অ্যাকচুয়াল প্রাইস আসে। তো এটা আন্ডার ভ্যালু অবস্থায় প্রাইস আছে নাকি ওভার ভ্যালু অবস্থায় প্রাইস আছে, এটা মেজার করা যায়। নীলফা ম্যাম কিছু বলবেন আপনি? হ্যাঁ, একটু বলতে চাচ্ছিলাম, ওই যে আপনি যেটা বললেন যে আন্ডার ভ্যালু ওভার ভ্যালু, এটা একটু আমাকে আরেকটু ক্লিয়ার করেন, বুঝতে পারছি না। আচ্ছা, এখন মনে করেন আমি দেখাই লাইভ, তাহলে আপনারা ভালোভাবে রিলেট করতে পারবেন। স্ক্রিনে দেখা যায় না? না, স্ক্রিন এখন আমার কাছে আসেনি। হ্যাঁ, এবার আসছে। দেখা যায় না? ওকে, এখন এখানে যেমন দেখেন এখানে ইপিএস, এখানে আরেকটা আমি পয়েন্ট বলি, ইপিএস দেখছি, পি রেশিও দেখতেছি। এখন এই গত মনে করেন 5 বছরে এত কম পিতে কোনো এই স্কয়ার নামে নাই, তাহলে আমি এখানে একটা ইন্ডিকেটর কি পাচ্ছি যে এটা তো কমে না, এটা তাহলে তো একটা আন্ডার ভ্যালু অবস্থায় আছে, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি, যে এই কোম্পানি গ্রোথ আছে কিনা, গত বছর যে ইনকাম করছিল তাতে কত পার্সেন্ট গ্রোথ করছে, হয়তো 10% 15% গ্রোথ করছে, এটা একটা পয়েন্ট। তাহলে কি বুঝলাম যে গ্রোথও করতেছে আবার পি রেশিও কমতেছে, তাহলে ভালো না আমার জন্য? আমি বুঝতে পারতেছি। এখন ভালো হলে এটা হচ্ছে আন্ডার ভ্যালু। হ্যাঁ, ভালো মানে এই প্রাইস এখন কিনতে পারবো। এখন দেখেন এই যে 318, এখানে যে 33, আমি এখন গুণ দিয়ে আপনাকে দেখাই, যদিও এটা আনঅডিটেড, তারপর আমি বলি 33.4 গুণ এখানে কত 6.02। এখন যদি গুণ করি 201 টাকা, যেটা এখন বর্তমান প্রাইস, বুঝছেন? এই প্রাইস আসে। এখন যদি ইপিএস হয়ে যায় আগামী বছর মনে করেন 50, তাহলে 50 530 প্রাইস কত হবে?
300 300 টাকা। হুম। বুঝছেন? এখন যদি আমি এইভাবে সেম ভাবে কিন্তু একটা ক্যালকুলেট করা হয় যেটাতে যদি ইপিএস আচ্ছা কমে ভাইয়া, ওই যদি আমি কয়েকদিন আগে একটু কিনছি বুঝছেন স্কয়ারের, তো সেটাতে দাম পড়লো 203 টাকা। হুম। তো মনে হয় একটু বেশি হয়ে গেছে না? কি স্কয়ার? স্কয়ার। না না বেশি না, আপনি আচ্ছা বেশি না, এটা তো আরো কমে পাচ্ছেন। এত পিতে গত 5 বছরে তো এত কম পিতে ছিল না, এটা আচ্ছা পাচ্ছেন আচ্ছা এই জন্য কারণ ডিভিডেন্ড দিয়ে দাম কমে গেছে। আচ্ছা। আচ্ছা, এবার আমাকে বলেন ওই যে NAV এটাতে কি বোঝায়? ন্যাব ন্যাব বলতে বোঝায় নেট অ্যাসেট ভ্যালু। এই কোম্পানির টোটাল আচ্ছা যদি value করেন যে টোটাল। কত আচ্ছা করে জি দিলেন জি 20 জি। টাকা করে, হ্যাঁ মনে করেন এই হ্যাঁ আচ্ছা সবকিছু কোম্পানি অফ হয়ে গেল, অফ হয়ে গেলে এই টাকাটা আপনি পাবেন মনে করেন, আচ্ছা। সহজ ভাষায় যদি বলি এইটা হলো বিষয়। হুম। আর দেখেন, এখানে হলো কত শেয়ার আছে সেটা এটা পরেরটা হ্যাঁ 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 CPI রাইট। CPL। না এখানে টোটাল শেয়ার তোদের 88 কোটি। আচ্ছা তাহলে ওটাতে কি বোঝাচ্ছে বোধহয়? আচ্ছা আচ্ছা, আমি এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে হয়েছে, আমি বলে দিই আপনাদেরকে। এখন এই যে এই দুইটা জিনিস দেখলাম, এখন ইপিএস যদি বাড়ে তাহলে আমি বুঝবো যে প্রাইস বাড়তে পারে, মানে ইপিএস যদি কমে আচ্ছা তাহলে কি বুঝবো প্রাইস হ্যাঁ কমতে পারে। বুঝতে কমে যেতে পারে। আচ্ছা তো এই ক্ষেত্রে আপনার ব্যাডবিসির ক্ষেত্রে আমরা দেখছিলাম কি যে তাদের ইপিএস কমছিল, আস্তে আস্তে কমছে, তাহলে কি শেয়ারের প্রাইস কমবে ভাই, এটা তো দেখতেই পাচ্ছি, মার্কেটে এই নিউজ আসছে ইপিএস কমতেছে, তো ওই টাইমে আমাদের কি বিক্রি করা উচিত ছিল না? অবশ্যই ছিল, যারা হ্যাঁ ধরে হ্যাঁ আছে। অবশ্যই ঠিক ছিল, হ্যাঁ হ্যাঁ। তো এখানে অনেক বিষয় আছে জানার, আপনাকে জানতে হবে ভাই, সোজা কথা হচ্ছে জানতে হবে। হ্যাঁ হ্যাঁ এটা আপনি সেটাই। কোর্স করে করেন, বই পড়ে চর্চা পড়েন, করতে হবে, চর্চা করতে এটা করতে আপনার হবে। ব্যাপার, কিন্তু আপনাকে জানতে হবে। আচ্ছা আকাশ কুমার ভাই, আপনি কোশ্চেনটা করবেন অনেকক্ষণ। আকাশ কুমার ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি ভাই? জি আমি নতুন, হুম। আমি জানতে চাই একটা বিও অ্যাকাউন্ট থেকে কি লং টার্ম এবং শর্ট টার্ম দুটোই ট্রেড করা যাবে? হুম। দুটো ইমোশনাল কি ঠিক আছে ভাই, আপনি মিউট করে আবার হচ্ছে আনমিউট করেন। জি আপনি একটা বিও অ্যাকাউন্ট থেকে দুই ভাবেই করতে পারবেন, শর্ট টার্মে করতে পারবেন, লং টার্মে করতে পারবেন। এখন শর্ট টার্ম লং টার্ম যদি একটাতেই করতে পারেন আপনি ভাই মানে তালগোল পাকায় ফেলবেন, ঠিক আছে? বারবার মনে হবে এটা প্রাইস আমার এত টাকা লাভে আছে, আমি বিক্রি করে দিই, ঠিক আছে? তখন বিক্রি করে দেবেন, দেখবেন শেয়ারের প্রাইস আরো বাড়তেছে। তখন এই জন্য আমরা বলি যে হচ্ছে দুইটা যদি করতেই হয় আপনার, তাহলে আপনি দুইটা অ্যাকাউন্ট করেন, একটা অল্প কিছু টাকা দিয়ে ট্রেড করেন, আর বাদ বাকি লং টার্মে ফেলে রাখেন, যেটা আপনি চিন্তাও করবেন না, সেটা চিন্তা করবেন 10 বছর পর কি হবে। বুঝতে পারছি ভাই? জি বুঝছি, থ্যাংক ইউ। ওকে, আপনার কারো কোনো কোশ্চেন থাকলে। জি মৌলা ভাই, সাজিদুল মৌলা ভাই। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আমার একটা জিনিস জানা ছিল, আমি যে আপনাদের কোর্সগুলো দেখতেছি ডিউরেশন মানে অনেক বড়, মানে প্রায় ধরেন একটা কোর্স দেখতেছি যে প্রায় আপনার 20 ঘন্টা বা এরকম। তো এরকম কোর্সের মধ্যে কি ছোট কোনো কোর্স নাই যে আমি 2-3 ঘন্টা বা এরকমের মধ্যে লার্নিংটা মোটামুটি আচ্ছা করতে 20 পারে ঘন্টা বিগিনাররা? তো কোনটা দেখলেন আপনি? আপনি কোর্সের মডিউলটা একটু ইয়ে করলে ওখানে দেখা যেত মানে। ভাই আপনি স্ক্রিনটা শেয়ার দিলে উনি হয়তো আপনাকে বলতে হেল্প করতে পারতো যে কোন কোর্সটা। আচ্ছা আমি শেয়ার করব। আচ্ছা আমি শেয়ার করেছি অলরেডি, দেখা যাচ্ছে স্ক্রিন? না শেয়ার হয় নাই মনে হয়। একটু ওয়েট করেন, হ্যাঁ, এখন 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 আর হ্যাঁ, হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমি ক্লিক করি, আমি যদি কারিকুলামে যাই এখানে রেকর্ড ভিডিওগুলো মূলত এই এখানে তো, হ্যাঁ ওগুলো কথা বলতেছিলাম। এগুলো 1 ঘন্টা করে ভাই, 1 ঘন্টা 1.5 হ্যাঁ ঘন্টা এরকম। টোটাল কোর্সটা তো অনেক মনে হয় বড়, অনেক বড় টোটাল অনেক বড়। কোর্সটা। একটা ক্লাস অনেক টাইম লাগে। জি জি, আমি সেটা বলতেছিলাম যে মানে শর্ট কোনো কোর্স নাই যে আমি 5-6 ঘন্টার মধ্যে মোটামুটি বেসিকটা সম্পর্কে অনেকটা জানতে পারবো। দিনে দিনে করবেন, এটা তো আপনার একদিনে করতে হবে না। আচ্ছা সরি আমি একটু বলি, হ্যাঁ আচ্ছা এখানে আপনি সপ্তাহে আমাদের 3 দিন ক্লাস, মঙ্গলবার শুক্র শনিবার অথবা বৃহস্পতিবার শুক্রবার আমাদের সাথে গ্রুপে জয়েন হওয়ার পর আমরা আলোচনা করে আমরা এটা ফিক্স করে নিব, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনি এই মেন ক্লাস আমাদের 1 ঘন্টা মতো হয় বা 1.5 ঘন্টাও হয় অনেক সময়, যেমন ব্যালেন্স শিটের ক্লাস বা অন্য ক্লাসগুলো একটু লং হয়, তো ওইগুলো হয়। আর বাদ বাকি আপনি 1 ঘন্টার মধ্যে কভার করতে পারবেন। বাকি 30 মিনিটের মতো আমাদের কোশ্চেন সেশন হয়, যে আমি যেমন আপনার থেকে কোশ্চেন নিচ্ছি, আপনার ওই ক্লাস অনুযায়ী যে কোশ্চেন গুলো থাকবে সেগুলো আমরা কভার করি এগুলোতে, ঠিক আছে? ওইগুলো সহ এখানে আছে, কারণ আপনার একটা কোশ্চেন আরেকজনের কভার হয়ে যায়। আপনি একটা যেমন আপনি কোশ্চেন করছেন, অন্যজন কিন্তু এটার অ্যান্সারটা পেয়ে যাচ্ছে তার মনে যে কোশ্চেনটা আসবে, এই জন্য ওগুলো সঙ্গে আমাদের এগুলো দেওয়া আছে, ঠিক আছে সব।
এগুলো কি রেকর্ডেড নাকি আমরা প্রত্যেকটা ক্লাস লাইভ পাচ্ছি, এরপরে হচ্ছে লাইভটা ক্লাসগুলো পরে এখানে অ্যাড করা হবে? রাইট, প্রত্যেকটি ক্লাস যেমন ধরেন আপনি এখানে যেমন এই যে 17 ব্যাচের 18 ব্যাচের হয়েছে, 18 ব্যাচের আমাদের যে ক্লাসগুলো হয়েছে সেটা এখানে অলরেডি রাতে যদি হয়ে যায় সকালের মধ্যে এখানে আপডেট চলে আসবে, আপনি দেখতে পারবেন এখানে। এটা প্রতিনিয়ত আপডেট থাকবে, যেমন ধরেন আপনি এখন আগের যারা আমাদের স্টুডেন্ট সেই স্টুডেন্ট গুলো এখন আপডেট ক্লাসগুলো দেখতে পাচ্ছে, যেহেতু আমরা প্রতিনিয়ত মডিউলগুলো আপডেট করতেছি, তো আপনি পরবর্তী যখন দেখবেন তখন আপডেট একটা ক্লাস দেখতে পাচ্ছেন, যার কারণে আমাদের সিস্টেমটা এভাবে রাখা। থ্যাংক ইউ ভাই, আমি আসলে বুঝতে পারি না তখন আসলে সবগুলা ক্লাস, এখন যখন বেস নাম্বার বলছেন তখন বুঝতে পারছি যে এক একটা বেসের এক একটা ক্লাস, যে কারণে এটা অনেক বড় দেখাচ্ছে। জি জি জি, কোনো সমস্যা নাই ভাই, আমরা অলরেডি আমাদের অনেক কয়েকজন আছে, আপনারা চাইলে আমাদের সাথে থাকতে পারেন, থেকে দেখেন, যেমন আশা করছি ভালো লাগবে, কারণ আমাদের যারা স্টুডেন্ট আছে এখন পর্যন্ত আমরা সাজেশন পাইছি যেগুলো আমরা সবসময় ওপেন, যে ভাই এটা করেন, এটা নিয়ে আমরা সাজেশন পেয়ে ওই সাজেশন গুলো আমরা ইমপ্লিমেন্ট করছি। তো আর কারো কোনো কোশ্চিন ভাই? ক্লাসগুলো কি সব অনলাইনে হবে না অফলাইনে সিস্টেম আছে? আচ্ছা, ক্লাসগুলো সবকিছু অনলাইন, অফলাইনে কোনো সিস্টেম। আকাশ কুমার ভাই আপনার হচ্ছে, আমি আনমিউট করে দিচ্ছি। আচ্ছা, অনলাইনে সবকিছু, কারণ আমাদের ইনস্ট্রাক্টর এক একজন এক জায়গায় থাকে, যদিও আমাদের অফিস অনুযায়ী আমরা 3 জন থাকি অফিসের, তো ওখান থেকে আপনি করতে পারবেন। আর বাইরে যারা আছে যেমন আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস ক্লাস, মিউচুয়াল ফান্ডের ক্লাস, তারা ইনস্ট্রাক্টর তো বাইরে থাকে, পুরো অনলাইনে নিয়ে প্রেফার করে। আরেকটা প্রবলেম হচ্ছে যে আমাদের অনেক প্রবাসী স্টুডেন্ট আছে, তো ওরা অনলাইনে তো করবে, মানে অফলাইনে তো করতে পারবে না, এবং অনলাইনে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। অনলাইনে আমরা লাইভ স্ক্রিন শেয়ার করে করে বোঝাই, এখন যেভাবে বোঝাচ্ছি আপনাদের এইভাবে। আপনার কথাগুলা এবং আপনার আমি মোটামুটি আগে পরে যেটা বুঝলাম, রিস্ক ম্যানেজমেন্ট, এসআইপি যে কথাগুলা বললেন বা আপনি যে ইনফরমেশন গুলা দেখাইলেন, আসলে এটা কার্যকারী আমার কাছেও মনে হলো। আপনার কোর্সটা আমার ভালো লাগছে। মূলত আমি কোর্সটা করব। আমি হয়তো আপনাকে ওই যে হোয়াটসঅ্যাপ থেকে নক দিয়েছেন, ওটা কি আপনার নাম্বার? না, ওইটা আমাদের টিমের নাম্বার, ওইটাতে নক দিলেই হবে। ওইটা আমাদের 4 জনের কাছে কানেক্টেড আছে, আমার কাছে সহ কানেক্টেড আছে। এটা মানে রিপোর্ট আমার কাছে আসে সবকিছু, মানে যেখানে মেসেজ দিক আমার কাছে নোটিফিকেশন আছে, আমি যদি থাকি ফ্রি তাহলে আমি রিপ্লাই দিই, আর আমাদের টিমে যারা আছে তারা রিপ্লাই দেয়। এটাতে আমিও থাকবো, আমাদের সবার মানে 4টা ফোনে কানেক্ট করা যায়, একটা হোয়াটসঅ্যাপ, এভাবেই কানেক্ট করা আছে আমাদের। থ্যাংক ইউ। আপনার সবকিছু আজকের ক্লাসটাও অনেক ভালো ছিল। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এরকম কোশ্চেন করছে, এটা আমারও প্রশ্ন ছিল, আমি যতটুকু জানি একটা এনআইডি দিয়ে। আচ্ছা, একটা এনআইডি কার্ড দিয়ে আপনি প্রত্যেকটা ব্রোকারেজ হাউস বিও অ্যাকাউন্ট লাইক ব্যাংক অ্যাকাউন্ট যেমন আপনি প্রত্যেকটা ব্যাংকে একটা করে করতে পারবেন, বিও অ্যাকাউন্ট সেম ভাবে প্রত্যেকটা ব্রোকারেজ হাউসে একটা করে করতে পারবেন। একটা করে অ্যাকাউন্ট করতে পারবেন নিজস্ব পার্সোনাল, আরেকটা অ্যাকাউন্ট করতে পারবেন জয়েন্ট অ্যাকাউন্ট, আপনি আপনার ওয়াইফ বা আপনি আপনার কলিগ যেই হোক, দুজন মিলে একটা জয়েন্ট অ্যাকাউন্ট করতে পারবেন, এবং বিজনেস অ্যাকাউন্টও হয়। তো এই ক্ষেত্রে আপনি একটা কোম্পানি মানে একটা ব্রোকারেজ হাউসে 2টা অ্যাকাউন্ট করতে পারবেন, একটা পার্সোনাল একটা জয়েন্ট। এবং আপনি যখন আইপিও হয়, ইনিশিয়াল পাবলিক অফারিং, যেটাকে কোনো কোম্পানি যদি নতুন লিস্টেড হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে, তখন যে শেয়ারে অ্যাপ্লিকেশন করতে হয়, যেটা আপনি প্রাইমারি শেয়ার কিনতে হইলে, ওই শেয়ার কেনার ক্ষেত্রে যে কোনো একটা ব্রোকারেজ হাউস থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আদার্স প্রত্যেকটা ব্রোকারেজ হাউস থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এই হচ্ছে ডিফারেন্স, তাছাড়া কোনো ডিফারেন্স নেই। আপনি জয়টা খুশি অ্যাকাউন্ট করতে পারবেন ব্রোকারেজ হাউসে। একজন কোশ্চেন করছে লঙ্কা বাংলা, ইউসিবি, আইডিএলসি, হ্যাঁ এই ব্রোকারেজ হাউস গুলো ভালো, কোনো সমস্যা নেই। এখন কোনো ঝামেলা নাই ভাই ব্রোকারেজ হাউসে, আপনার যে টাকাগুলো আপনি রাখতেছেন, আপনি এমন হয় ব্রোকারেজ, আমরা যেহেতু সরাসরি শার্পের সাথে কানেক্টেড, তো আমরা শার্প নিয়ে কোনো কথা বলতাম না, কোনো আমাদের 3টা ব্যাচ থেকে আমরা মনে হয় কথা বলছি শার্প নিয়ে, এর আগে কথা বলতাম না। কি জন্য জানেন? কারণ এই ব্রোকারেজ হাউসে অ্যাপস ছিল না। যখন টপ লেভেলের একটা অ্যাপস হয়েছে, তারপরে এখন আমরা কথা বলতেছি। আমাদের নিজের মানে স্যারের ব্রোকারেজ হাউস, তারপরেও আমরা বলি না এটা, কারণ আমরা চাই যদি ভালো সার্ভিস না দিতে পারি তাহলে ওইটার আমাদের দরকার নেই। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের অনেক ব্রোকারেজ হাউস অ্যাকাউন্ট, তো আপনারা যদি বলেন আমরা জাস্ট শেখানো ট্রাই করি, ভালো ব্রোকারেজ হাউস চুজ করবেন কি হবে, আমাদের সাথে করতে হবে এরকম না। আচ্ছা ভাই, আমি অনেক কথা বলছি আপনাদের সাথে, তো আর কারো কোনো যদি কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন লাস্ট। আচ্ছা, শার্পের কমিশন হচ্ছে 0.05%, 1,05,000 টাকা, এটা কমিশন কম নেয় না। আর কারো কোনো কোশ্চেন নেই হয়তোবা, আশা করছি আপনাদের কিছু একটা শেয়ার করতে পারছি এক্সপিরিয়েন্স, যেটা থেকে আপনাদের উপকারে আসবে, যে আমাদের সাথে কানেক্ট থাকবে। আকাশ ভাই সরি একটু ইন্টারাপ্ট করে, 1,05,000 এটা কি বাই করতে গেলে 500, আবার সেল করতে গেলে আবার 1,05,000 5%? বাই সেলে কমিশন এমনই হয়, বাই সেলে কমিশন থাকে। মেক সেন্স। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাই সবাইকে, আজকে এই পর্যন্তই।
আর আমাদের সাথে যদি কানেক্ট হইতে চান, এমনিতে জাস্ট কোর্স করা লাগবে এমন না, যে কোনো কোর্সিং নিয়ে আপনাদের যদি কোনো সাজেশন লাগে বা জানতে চান যে ভাই এটা আমি কিভাবে জানবো, আমি যতটুকু পারি আপনাদের সাধ্য মতো হেল্প করবো। এবং আমাদের একটা কমিউনিটি আছে, গ্রুপ আছে, যে গ্রুপে আমাদের যত স্টুডেন্ট সবাই মিলে একসঙ্গে থাকি। সেখানে একটা সুবিধা হয় কি জানেন, বাংলাদেশের শিক্ষিত ইনভেস্টর, আমি এই জন্য বলতেছি না যে আপনার ভাই ভাই মানে অক্সফোর্ড থেকে পাশ করে আসছেন বা ঢাকা ভার্সিটিতে পাশ করছেন, আইবিএ থেকে পাশ করছেন, এরকম না। আপনি তো পাশ করছেনই, কিন্তু স্টক মার্কেট সম্পর্কে কতটুকু শিক্ষিত এটা আমি বোঝাতে চাচ্ছি, মানে অনেকে মাইন্ড করতে পারেন, এই জন্য এভাবে বললাম। তো ওখানে আমাদের যারা স্টুডেন্ট সবাই মিলে একটা গ্রুপ আছে, যেখানে সব সময় আমরা, এটা হয় পেড গ্রুপ, এটা আপনি এখন জয়েন করতে পারবেন না, আমাদের কোর্সে থাকলে জয়েন করতে পারবেন। কারণ আদার্স যদি সাইড থেকে কাউকে ঢোকায়, তখন তাদের এমন এমন সিলি কোশ্চিন হবে যেগুলো আমাদের যারা ইনভেস্টর তারা ডিস্টার্ব ফিল করবে, এই জন্য আমরা ওটা রাখি না। সেই জন্য আমাদের ফেসবুক গ্রুপ আছে, উপরে দেখেন দেওয়া আছে, ওই গ্রুপে জয়েন থাকতে পারেন, ওখানে কোশ্চিন করতে পারেন, ইনভেস্ট লাইক ক্লাব বাংলাদেশ লিখে সার্চ দিলেই হবে, অথবা আমি দিয়ে দিচ্ছি আপনাদের, ওখান থেকে আপনি কানেক্ট হইতে পারবেন আমাদের সাথে। তো ওই ওই গ্রুপে আমরা সবসময় আলোচনা করি, মনে করেন একটা কোম্পানি নতুন একটা নিউজ আসলো, আপডেট আসলো, ডিভিডেন্ড দিবে, কি নিউজ, সেগুলো আমরা আপডেট দিতে থাকি সবসময়। শুধু জাস্ট আমরা দিই না, আমাদের যারা ইনভেস্টর আছে তারা ওখানে আপডেট দেয়। আপনি একটা কোশ্চেন করবেন যে ভাই আমি এটা বুঝতেছি না, ওখানেও তারা শেয়ার করবে যে এটা এইভাবে হয়। তো এটা ভালো লাগে যে একটা ভালো একটা কমিউনিটি বিল্ড আপ করতে পারলে। ভাই আপনাদের ক্লাসের টাইমটা অনেক লেটে না? ক্লাসের টাইমটা রাত 10টা থেকে 11:30 পর্যন্ত। কারণ লেটে এই জন্য, কারণ অনেক প্রবাসী আছে তো এদের প্রবলেম হয়, আবার অনেকেই আছে যারা জব টব করে এসে মানে ওই টাইমস এর প্রবলেম হয়, এটাই সবাই প্রিফার করে, দ্যাটস ওয়াই আমরা এটা রাখি। আবার অনেকে আছে আমার মতো 10টার মধ্যে ঘুমায় যায়। এখনের জন্য একটু প্রবলেম, আপনারা যখন ক্লাসে থাকবেন সবাইকে আমরা ডেকে, মানে ক্লাসে প্রথম ক্লাসে ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা বলে নিই যে কোন দিন কোন টাইমটা প্রেফার করেন আপনারা, সবাই যেটাতে করবো ওই টাইমটাই আমরা নিই, আমাদের নিজস্ব কোনো টাইম নেই, আপনারা যেটা বলবেন ওইটাই। চারের ভাই, ভাই আপনি যে গ্রুপের কথা বললেন, ওই গ্রুপে জয়েন হবো কিভাবে আমরা? আমি একটা আমাদের পেড গ্রুপের কথা বললাম, ওইটা আমাদের কোর্সে জয়েন হলে আমরা জয়েন করাই দিব। আর আমরা ফেসবুক যে গ্রুপ সেটা পাবলিক, আপনি জাস্ট জয়েন করে ওখানে কোশ্চেন সাবমিট করলে আমরা যে ওখানে অ্যানসার দিব, অনেক স্টুডেন্ট আছে তারাও অ্যানসার দিবে, এরকম হবে। জি, বিষয়টা হচ্ছে আমি তো অনেক লেটে টের পাইছি, তো নেক্সট ডে আবার কবে মিটিং বা হইতে পারে, আমি কবে বিষয়টা জানতে পারি পুরোটা? এটা মূলত শনিবার শনিবার রাখার ট্রাই করি আমরা, কারণ স্যার থাকেন শুক্রবারে, মানে উনি সপ্তাহে 7 দিনই মূলত কাজ করে, 6 দিনই কাজ করে, শুক্রবারে ওনার ফ্যামিলির জন্য রাখে এবং স্যার 10টার পরে ঘুমিয়ে যায়, এই জন্য স্যারকে আমরা পাঠাই দিলাম। এবং ভোর 4টায় উঠে, একেবারে ডিসিপ্লিন মানুষ, পড়াশোনা করে, যেভাবে তার লাইফ সেটেল করা আছে ওইভাবে, মানে এই জন্য আমরা শুক্রবার বাদে শনিবার রাখি, যেন টাইমটা স্যার থেকে নিতে পারি। তো প্রতি শনিবার আমরা রাখার ট্রাই করি, এই যে অ্যাওয়ারনেস, হয়তো এখান থেকে আপনারা কিছু হলে একটা জিনিস জানলেন, শিখলেন, বুঝলেন, এগুলো আমরা জানাতে যাচ্ছি মানুষকে, যে মানুষ যেন টাকাগুলো নষ্ট না হয় মানুষের, এতটুকু সেভ করার জন্য। আমি তো জয়েন করলাম মাত্র, তো আমি চাচ্ছিলাম যে আরেকদিন মিটিং এ থাকি বা বিষয়টা জানি। আগামী শনিবার আপনি আবার জানতে পারবেন, আগামী আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারকে আপনি একটু নক করে রাখেন, তাহলে আমরা আগামী আপনাকে নোট করে রাখবো, আগামী যে সেমিনার হবে সেখানে আপনি আবার লিংক পাবেন। আচ্ছা ভাই, স্টুডেন্টদের জন্য বিশেষ বিশেষ ছাড় বলতে গেলে, যারা স্টুডেন্ট আছেন আমরা 500 টাকা ডিসকাউন্ট দিয়ে থাকি, হ্যাঁ, আমাদের কোর্সে শুধুমাত্র স্টুডেন্টের জন্য, এটা যেন তারা এখন থেকে শিখতে পারে। তার কারণে আমাদের যে কোর্স ফি থাকবে, যেমন আজকের আমাদের অফার ছিল 2990 টাকা, এবং স্যারের একটা কনসালটেন্সিও আমরা ফ্রি দিয়ে দেবো এর সঙ্গে, যে স্যারের সঙ্গে আপনি 1 ঘন্টা বসে আপনার নিজের লাইফ প্ল্যানিং করতে পারবেন। আর আমাদের যারা অলরেডি স্টুডেন্ট আছে তাদের জন্য সবসময় ফ্রি থাকে, যে 1বার না 2বার না 3বার না, তারা বসতে পারে আমাদের সাথে, কোনো প্রবলেম নেই। 500 টাকা ডিসকাউন্ট দেওয়া যাবে ভাই আমাদের স্টুডেন্ট যারা, তাদের জন্য 2490 টাকা পড়বে প্রাইস। ওকে ভাই, থ্যাংক ইউ সবাইকে, আমাদের সাথে কানেক্ট থাকেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। এটা কি কালকে নিতে পারবো 2490 টাকায়? কালকে নিতে পারবেন, আমাদের সিট একদম কম আছে, আমি দাঁড়ান দেখি আমাদের গ্রুপে কয়জন জয়েন হয়েছে, একটা মিনিট। আমাদের 11 জন হয়েছে ভাই অলরেডি, ঠিক আছে, আর 3 জন তাও রিকোয়েস্ট দিয়ে রাখছে, এই যে মানে এই 3 জন মাত্র কিছুক্ষণ আগে হয়তো বা জয়েন করছে, তো 11 3 14 জন জয়েন হয়েছে আমাদের, আর হয়তো 6 জন স্টুডেন্ট লাগবে, ওরা জয়েন হয়ে গেলে আমরা এই ব্যাচ মানে ফিল আপ করে দেবো, সোল্ড আউট করে দেবো। আমরা বেশি সংখ্যক লোক নিতে চাই না, আমাদের কম থাকবে, কিন্তু আমাদের যেন তাদেরকে ভালো একটা ভ্যালু দিতে পারি, এইটুকু। আশা করছি ভালো লাগলো, আগামীতে আবার কথা হবে আপনাদের সাথে, যোগাযোগ রাখেন আমাদের সাথে। আল্লাহ হাফিজ।